Hello, dear all. Welcome to Vedanta Institute of Learning. And today we will start the second class of pollution, which is a very important portion of the people environment topic in UGC NET paper 1. তোমরা যেমনটি জানো যে এর আগেও আমি ক্লাসে বলেছিলাম যে পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে যে 5টি প্রশ্ন আসে তার মধ্যে মূলত 3 ধরনের প্রশ্ন আসে, অর্থাৎ এই 5টি প্রশ্ন 3 ধরনের প্রশ্ন নিয়ে তৈরি হয়। 3 ধরনের প্রশ্নের মধ্যে প্রথম হচ্ছে বেসিক কনসেপচুয়াল নলেজ অন এনভায়রনমেন্ট। এখানে মূলত পলিউশন রিলেটেড প্রশ্ন আসে, আর তারপরে আসে লজ অ্যান্ড প্রোটোকল, আর তারপরে আসে এনভায়রনমেন্টাল কারেন্ট অ্যাফেয়ার্স। এখন তোমরা যদি এই 3টে ধরনের প্রশ্নকে একত্রে দেখতে যাও তাহলেও দেখতে পাবে যে মূলত প্রশ্নগুলো পলিউশন এবং পলিউশন রিলেটেড বিভিন্ন নলেজ থেকে আসে। কারণ এই টপিকের নামটাকেই খেয়াল করো, পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট। পিপল আর এনভায়রনমেন্ট যেখানে পরস্পরের সাথে সম্পর্কিত সেই জায়গাটা অবশ্যই পলিউশন, কারণ এই পলিউশনের মাধ্যমেই মানুষ পরিবেশকে সব থেকে বেশি এফেক্ট করছে। আবার মানুষের জীবন ধারণের মান একমাত্র পরিবেশের দূষণ বা পরিবেশের পলিউশনের মাধ্যমেই সব থেকে বেশি এফেক্টেড হয়ে থাকে। তাই এখানে এই পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট টপিকের মধ্যে পলিউশন চ্যাপ্টারটা ভীষণই গুরুত্বপূর্ণ। চলো আজ থেকে শুরু করব। গতদিনের ক্লাসটা তোমরা জানো যে গতদিনের ক্লাসটা তোমরা আশা করি বুঝতেই পেরেছো যে ওটা প্রপারলি কোনো পলিউশনের ক্লাস ছিল না। ওটা হচ্ছে তোমরা যারা পলিউশন সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে একেবারেই অবহিত ছিলে না বা অনেকদিন যারা এইসব পড়াশোনার মধ্যে নেই তাদের সবাইকে শুধুমাত্র একটু পরিচয় করানো এবং আরেকটু মনে করিয়ে দেওয়া যে বিষয়গুলোতে কি আছে। আজকে আমরা প্রপারলি প্রত্যেকটা জিনিসকে অ্যানালাইজ করব, কতটা পড়তে হবে, কি পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, সমস্ত কিছু শুরু করব। চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, পলিউশন বিষয়টা কি? সবার আগে আমাদেরকে এটুকু বুঝতে হবে যে পলিউশন জিনিসটা ঠিক কি। এক কথায় বলতে গেলে পলিউশন বলতে পারো তোমরা যে প্রেজেন্স অফ এনি হার্মফুল সাবস্টেন্স ইন নেচার অ্যাবভ দেয়ার পারমিসেবল লেভেল। মানেটা কি দাঁড়াচ্ছে? অর্থাৎ পরিবেশে যে কোনো হার্মফুল সাবস্টেন্স, যে কোনো হার্মফুল বা ক্ষতিকর পদার্থ তার সহনশীল মাত্রা থেকে বা তার পারমিসেবল লেভেলের থেকে যদি বেশি পরিমাণে অবস্থান করে তখন সেটাকে আমরা পলিউশন বলবো। বিষয়টা কিরকম? মনে করো আমাদের মানুষের ক্ষমতা যতটা পলিউটেন্ট শরীরে গ্রহণ করার বা যতটা পলিউটেড বা দূষক পদার্থ শরীরে গ্রহণ করে সেটাকে ডাইলিউট করার বা হজম করার ক্ষমতা রয়েছে মানুষের শরীরে, তার থেকে বেশি পরিমাণে যদি চলে আসে তখন তার অ্যাডভার্স এফেক্টগুলো দেখা যাবে, তখন সেই পরিস্থিতিটাকে বলা হবে পলিউশন। অর্থাৎ দেখো, কার্বন ডাইঅক্সাইড একটা পলিউটেন্ট আমরা সবাই জানি। এখন কার্বন ডাইঅক্সাইড থাকলেই কি সেটা পলিউশন তৈরি করবে? গবেষণায় দেখা গেছে যে প্রাণের উৎপত্তিতে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড প্রাণের ভূমিকায় যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে অতীতে। কিন্তু এই কার্বন ডাইঅক্সাইডটাই যখন সহনশীল মাত্রার থেকে বেশি চলে আসছে তখন সেটা পলিউটেন্ট হয়ে যাচ্ছে, তাই না? এক কথা বলা যেতে পারে যে এক্ষেত্রে যে কোনো জিনিসই তার নির্ধারিত মাত্রার থেকে যদি বেশি পরিবেশে চলে আসে তখনই সেটা পলিউশন তৈরি করে, রাইট? আচ্ছা, এখানে আর একটা ডেফিনেশন আছে, একটু দেখে নাও। এনি ফিজিক্যাল অর বায়োটিক অর কেমিক্যাল চেঞ্জ ইন নেচার হুইচ ইজ হার্মফুল ফর বায়োস্ফিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ হিউম্যান বিং। তো সেই জিনিসটাকে আমরা পলিউশন বলতে পারি। কিরকম? যে কোনো ফিজিক্যাল অর বায়োটিক অর কেমিক্যাল চেঞ্জ ইন নেচার, পরিবেশে যে কোনো ফিজিক্যাল বা জৈব বা রাসায়নিক পরিবর্তন যেটা জীবজগতের জন্য বা জীবমণ্ডলের জন্য হার্মফুল বা ক্ষতিকর এবং হিউম্যান বিং এর জন্য বা মানুষের জন্য ক্ষতিকর, সেটাকে আমরা পলিউশন বলতে পারি। এখানে কয়েকটা জিনিস দেখো, কয়েকটা নতুন নতুন ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি। সাবস্টেন্স, পারমিসেবল লেভেল, এই জিনিসগুলো। অর্থাৎ এখানে প্রত্যেকটা জায়গাতে দুটো সংজ্ঞাতেই একটা জিনিস বোঝানো হচ্ছে যে প্রত্যেকটা জিনিসই পলিউশন তৈরি করতে পারে, কিন্তু সেটা তার মাত্রাতিরিক্ত লেভেলে গেলে, অর্থাৎ যতটা পরিমাণ সেই দ্রব্যটি থাকলে সেটা ক্ষতিকর এফেক্ট দেবে না, সেই মাত্রার ওপরে যদি যায় তখনই যে কোনো জিনিস অ্যাজ এ পলিউটেন্ট রোল প্লে করে। সো এখানে কয়েকটা কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার যে এই লেভেলটা ঠিক কতটা, রাইট? এই লেভেলটা যদি কতটা সেটাকে পরিষ্কারভাবে বোঝা না যায় তাহলে কিন্তু পলিউটেন্টের যে অ্যাডভার্স এফেক্টগুলো সেটাকে মিটিগেশনে আমরা যথেষ্ট ভূমিকা নিতে পারবো না। চলো এখানে কিছু টার্মিনোলজি আমাদেরকে দেখে নিতে হবে। টার্মিনোলজিগুলো হচ্ছে নোয়েল, লোয়েল, থ্রেশহোল্ড, টলারেন্স, পারমিসেবল লিমিট, ডিজায়ারেবল লিমিট অ্যান্ড স্ট্যান্ডার্ড। এখানে বলে রাখি যে এই টার্মিনোলজিগুলো থেকে তোমাদের কিন্তু সরাসরি প্রশ্ন আসবে না,
দেখো অতীতে দেখো এই টার্মিনোলজি থেকে সরাসরি প্রশ্ন আসেনি। হ্যাঁ, তোমরা এখন বলতে পারো দাদা পারমিসেবল লিমিট বা স্ট্যান্ডার্ড থেকে তো প্রশ্ন এসছে। ডেফিনেটলি ওটা স্ট্যান্ডার্ডের মেজারমেন্ট বা তার যে ডেটাটা রয়েছে সেই ডেটাটা, যেমন পানীয় জলে আর্সেনিকের মাত্রা কতটা থাকা যেতে পারে বা স্ট্যান্ডার্ড কতটা হওয়া উচিত বা পারমিসেবল লিমিট কতটা হওয়া উচিত সেই প্রশ্ন এসছে। বাট হোয়াট ইজ পারমিসেবল লিমিট, হোয়াট ইজ স্ট্যান্ডার্ড, হোয়াট ইজ ডিজায়ারেবল লিমিট, হোয়াট ইজ নোয়েল অর লোয়েল, এই রকমের প্রশ্ন কিন্তু আসেনি। এই বিষয়গুলো তোমাদের কাছে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটাকে অনেক ক্লিয়ার করা, এবং যাতে ভবিষ্যতে তোমরা যা পড়বে সেখানে তোমাদের নলেজের ডেপথটা অনেক দ্রুত বাড়ে। রাইট, চলো একটা একটা করে আলোচনা করা যাক। ফার্স্ট ইজ নোয়েল। আমরা এখানে পুরোটা পড়বো না, শুধু যেটুকু লাল কালিতে লেখা আছে ওইটুকুই। নো অবজারভেবল লিমিট, নো অবজারভেবল এফেক্ট লেভেল, অর্থাৎ কোনো একটা দূষক পদার্থ পলিউট্যান্ট যতটা পরিমাণ অবধি শরীরে ঢুকলে বা পরিবেশে এলে তার কোনো অ্যাডভার্স এফেক্ট দেখা যায় না, ততটা পরিমাণকে বা সেই লেভেল অনুযায়ী সেই লেভেলটাকে আমরা নোয়েল বলতে পারি। বিষয়টা কিরকম, মনে করো আর্সেনিক জলে, আর আর্সেনিকের নির্ধারিত মাত্রা হচ্ছে ধরে নাও 0.05 মিলিগ্রাম পার লিটার। রাইট, দেখো 0.005 মিলিগ্রাম পার লিটার। এখন একটা জিনিস দেখো, এই 0 থেকে 0.005 এই অবধি যদি জলে আর্সেনিক থাকে তাহলে কিন্তু সেটা সহজে তোমার শরীরে অ্যাডভার্স এফেক্ট দেখা দেবে, অ্যাডভার্স এফেক্ট তৈরি করবে না বা তার ক্ষতিকর প্রভাবটা দেখা যাবে না। তার মানে এখানে একটা লেভেল আছে, যে লেভেল অবধি এই পলিউট্যান্টটা তোমার শরীর অ্যাবজর্ব করে নিতে পারে এবং সেটাকে ডাইলিউট করে দিতে পারে, অর্থাৎ তার অ্যাডভার্স এফেক্টটাকে শরীর নিজে থেকেই আটকে দিতে পারে শরীরের নিজস্ব সিস্টেমের মধ্যে দিয়ে। রাইট, তো সেই সিস্টেমটাকেই আমরা এখানে, মানে সেই লেভেলটাকেই আমরা এখানে বলতে পারি যে নোয়েল। দেন আরেকটা কনসেপ্ট হচ্ছে লোয়েল। এটা হচ্ছে লোয়েল ইজ দ্য লোয়েস্ট ডোজেজ লেভেল অ্যাট হুইচ ক্রনিক এক্সপোজার টু দ্য সাবস্টেন্স শোজ অ্যাডভার্স এফেক্ট। ওকে, অর্থাৎ লোয়েস্ট ডোজ যেটা থেকে তোমার শরীরে কোনো একটা সাবস্টেন্সের বা কোনো একটা পলিউটেন্ট মেটেরিয়ালের অ্যাডভার্স এফেক্টটা দেখানো শুরু হয়, অর্থাৎ যতটা অবধি তোমার শরীর সেই পলিউশনটাকে হজম করতে পারে তার ঠিক ওপরের মাত্রাটা, অর্থাৎ লোয়েলের পরেই থাকবে নোয়েল। রাইট, এখানে একটু দেখে নাও, ধরে নাও এই অবধি হচ্ছে 10 ইউনিট অবধি হচ্ছে নোয়েল, অর্থাৎ এই অবধি তোমার শরীরে কোনো পলিউটেন্ট, যে কোনো একটা পলিউটেন্ট তোমার শরীরে এত অবধি এলে তোমার শরীর সেটাকে হজম করতে পারবে, কিন্তু তার উপরে গেলেই সেটা অ্যাডভার্স এফেক্ট দেখাতে শুরু করবে, অর্থাৎ তার উপরেই থাকবে লোয়েল। অর্থাৎ এটা হচ্ছে সেই সর্বনিম্ন মাত্রা, যে মাত্রাটার উপরে অ্যাডভার্স এফেক্ট দেখানো শুরু হবে, আবার তার নিচে গেলে অ্যাডভার্স এফেক্ট দেখাবে না। রাইট, এরপরে চলে আসবে থ্রেশোল্ড পয়েন্ট। থ্রেশোল্ড পয়েন্ট হচ্ছে পয়েন্ট অ্যাট হুইচ এফেক্ট স্টার্ট। বিষয়টা কিরকম, একটা অন্য ধরনের উদাহরণ একটু দেখা যাক। ওয়েল হিয়ার ইজ সামওয়ান ডুইং প্রবাবলি কমিটিং সুইসাইড। রাইট, সো এখানে এই ভদ্রমহিলাকে একটু ভালো করে দেখো, যে সবুজ লাইনটা টানা আছে, এই লাইন অনুযায়ী তিনি যদি দাঁড়াতেন তাহলে তার শরীরের ভর কিন্তু তার পায়ের মধ্যেই থাকতো। দেখতে পাচ্ছ এখানে তার শরীরের ভর কিন্তু তার পায়ের মধ্যেই থাকতো যদি তিনি এই সবুজ দাগটার মধ্যে দাঁড়াতেন। এবার এই সবুজ দাগটা তিনি যেই পেরিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে কি হলো, তার শরীরের ভর কেন্দ্রটা তার পায়ের বাইরে চলে গেল। এইবার তিনি পড়ে যাবেন, বাইরে থেকে কোনোভাবে আটকানো না হলে তাকে তিনি অবশ্যই পড়ে যাবেন। এটা যে কোনো মেটেরিয়ালের ক্ষেত্রে ঠিক এবং আমাদের শরীরের ক্ষেত্রেও ঠিক। দেখবে আমাদের শরীরের ভর কেন্দ্রটা যখন আমাদের বেস অর্থাৎ পায়ের বেসের মধ্যে থেকে সরে যায় তখনই আমরা পড়ে যাই। তাই দেখবে আমাদের যে কোনো জিনিসকে দাঁড় করিয়ে রাখতে গেলে তার পাটা বা নিচের দিকটা একটু যদি চওড়া করে দেওয়া যায় সেটা খুব সহজেই দাঁড়ায় বা তার স্টেবিলিটি অনেকটা বেড়ে যায়। রাইট, এইবার এইখানে থ্রেশহোল্ড লিমিট হচ্ছে এই সবুজ দাগটা, যে দাগটার থেকে বেশি হেলে গেলে সে পড়ে যাবে এবং যে দাগটা অবধি সে সোজা থাকতে পারবে, এটাই হচ্ছে তার থ্রেশহোল্ড পয়েন্ট। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? পলিউশনের ক্ষেত্রেও থ্রেশহোল্ড পয়েন্ট হচ্ছে সেই পয়েন্টটা, যে পয়েন্টের পরে ওই পলিউট্যান্ট বা ওই দূষক পদার্থটা তোমার শরীরে গেলে সেটা অ্যাডভার্স এফেক্ট তৈরি করবে, অর্থাৎ পার্টিকুলার ওই লেভেলটাকে থ্রেশহোল্ড লেভেল বা থ্রেশহোল্ড পয়েন্ট বলা হয়ে থাকে। রাইট,
এরপরে আছে ডিজায়ারেবল লিমিট। ডিজায়ারেবল লিমিট কোনটাকে বলবো? লিমিট বিয়ন্ড হুইচ কনজিউম ইজ নট গুড ফর হেলথ বাট হিউম্যান বডি ক্যান স্টিল সাস্টেন। ইট মিনস এরকম অনেক পলিউট্যান্ট আছে যেটা খুব সামান্য পরিমাণে শরীরে গেলে শরীর সাস্টেন করতে পারে, কিন্তু শরীর সাস্টেন করতে পারলেও সেটা শরীরের জন্য গুড নয়। অর্থাৎ হয়তো দেখা যাবে খুব লং টার্মে এটার কোনো অ্যাডভার্স এফেক্ট রয়েছে, বাট আপাতত আমাদের নিজেদের বডি ইমিউন সিস্টেম, অর্থাৎ আমাদের নিজেদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে ডাইলিউট করে দিতে পারে, সেই রোগের এফেক্টটাকে আটকে দিতে পারে, কিন্তু লং টার্মে সেটা হয়তো একটা অ্যাডভার্স এফেক্ট দেখাবে। তো এই লেভেলটাকে আমরা ডিজায়ারেবল লিমিট বলতে পারি। এরপরে আসছে টলারেন্স। টলারেন্স অর পারমিসেবল লিমিট ইজ দ্যাট লিমিট আপ টু হুইচ হিউম্যান ক্যান সাস্টেন। অর্থাৎ যতটা অবধি, অর্থাৎ এটা ডিজায়ারেবল লিমিটের ঠিক আপার কাটটা, অর্থাৎ আপার লিমিটটা, ডিজায়ারেবল লিমিটের আপার লিমিটটা, যেখান যত অবধি মানুষের শরীর কোনো একটা পলিউটেন্টকে সাস্টেন করতে পারে, অর্থাৎ তার রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে সেই পলিউটেন্টের অ্যাডভার্স এফেক্টটাকে অ্যারেস্ট করতে পারে বা ডাইলিউট করতে পারে, রাইট? এখানে সবকটা কনসেপ্ট তোমাদেরকে মনে রাখার দরকার নেই, শুধুমাত্র বিষয়গুলো বুঝে নাও যে তোমাদের কাছে কোনটা ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন ফাইনাল হচ্ছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড হচ্ছে বেসিক্যালি ঠিক কতটা অবধি খাওয়া উচিত, কতটা অবধি কোনো একটা পলিউটেন্ট শরীরে নেওয়া উচিত, বা কতটা অবধি নিলে কোনো ক্ষতিকর প্রভাব হবে না। এটাও সেই অলমোস্ট টলারেন্স বা পারমিসেবল লিমিটের মধ্যেই পড়ছে, বাট ইনফর্মাল এটা হচ্ছে একটা অথরিটি ডেভেলপ পারমিসেবল লিমিট টু কনজিউম এনি পলিউটেন্ট মেটেরিয়াল ইন হিউম্যান বডি অর নেচার অ্যাজ ওয়েল এজ। ওয়েল, এখানে আমরা তাহলে বুঝতে পারলাম যে এখানে কনসেপ্টগুলো কি কি। এই কনসেপ্টগুলো আমাদের আশা করি পরবর্তী ক্লাসের মধ্যে আমাদের কনসেপ্ট ডেভেলপমেন্টে খুব সাহায্য করবে। চলে আসি পরের স্লাইডে। ওয়েল, হোয়াট টু রিড, এই পলিউশন টপিকের মধ্যে কি কি পড়তে হবে সেই জিনিসগুলোই আজকে দেখাবো। এখানে আরো বেশ কয়েকটা প্রশ্ন থেকে যায়, যেমন হাউ টু রিড, ফ্রম হোয়াট টু রিড, অ্যান্ড হাউ মাচ টু রিড, রাইট? কি পড়বো, কোথা থেকে পড়বো, কতটা পড়বো, কিভাবে পড়বো, এই সমস্ত জিনিসগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে তোমার কাছে পড়াশোনাটা অনেকটা ইজি হয়ে যাবে। কারণ একটা জিনিস মনে রেখো, এই পার্টিকুলার এই টপিকটাই কিন্তু মেটেরিয়ালের বা স্টাডি মেটেরিয়ালের কোনো অভাব নেই। আমি পার্টিকুলার আজকে তোমাদেরকে আলাদা করে কোনো স্টাডি মেটেরিয়াল দেবো না, বরং দেখিয়ে দেবো যে তোমাদের কাছে স্টাডি মেটেরিয়ালের যে অগাধ সম্পদ আছে সেটাকে তোমরা কত ভালো করে ইউজ করতে পারো। কিন্তু কয়েকটা জিনিস মনে রেখো, প্লিজ রিমেম্বার, আলটিমেটলি কিন্তু ইউ হ্যাভ টু রিড। অন্য কেউ তোমার জন্য এটা করে দিতে পারবে না, তাই না? কারণ শেষ পর্যন্ত তোমাকেই পড়তে হবে, তোমাকেই পরীক্ষার হলে গিয়ে পারফর্ম করে আসতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলো তো, আর কতদিন সময় আছে তোমরা খেয়াল করেছো? অনেকের সাথে কথা হলো, আমি দেখলাম যে এই ছুটির সময় যতটা পড়া উচিত বা যে লেভেলে নিজের পারফরমেন্সটাকে নিয়ে যাওয়া সম্ভব, অনেকে তার ধারে কাছেও যাচ্ছ না। অনেকের কাছে অনেক রকম সমস্যা। এটা ঠিক যে তুমি যদি কোনো কিছু করতে চাও তাহলে একটা রাস্তা খুঁজে পাবে, আর যদি কোনো কিছু করতে না চাও তাহলে তার জন্য একটা খুব ভালো অজুহাতও খুঁজে পাবে। অনেকে অনেক রকম অজুহাত তৈরি করে দেখিয়েছো। অ্যাকচুয়ালি দেখো, তোমরা খারাপভাবে নিও না, তোমাদের সমস্যাগুলো আমার অজুহাত এই কারণে মনে হয়েছে কারণ তোমরা চাইলে, যদি তোমরা স্ট্রং ডিজায়ার তৈরি করতে পারো নিজের মনে, তাহলে সেই সমস্যাগুলো এমনি এমনি মিটে যাবে। খেয়াল করে দেখবে যে হঠাৎ করে অনেকদিন পরে যদি তোমরা একটু পড়তে বসা শুরু করো, একটু মন দিয়ে পড়বে, একটা রুটিন তৈরি করে ফিক্স করলে, দেখলে যখনই পড়তে বসবে তখনই চারপাশে অনেক রকম সমস্যা তৈরি হবে। কখনো বাড়ি থেকে কোনো সমস্যা হবে, বাড়িতে বলবে কেউ একটা কোনো কাজ করে দিতে, বা কোনো বন্ধু ফোন করবে, বা কোনো গুরুত্বপূর্ণ সমস্যা তৈরি হয়ে যাবে। এটা প্রাইমারিলি হয়, এটা সবার ক্ষেত্রে হয়, এটা আমার ক্ষেত্রে খুব বেশি পরিমাণে হয়। বাট অ্যাট এ টাইম আমি যখন ডিসাইড করি না, আমি এই সমস্যাগুলোকে এন্টারটেন করব না, আমি আমার নিজের কাজটাকে অনেক বেশি করে এন্টারটেন করব, এবং সমস্ত কিছু থেকে জোর করে নিজের মনটাকে সরিয়ে পড়াশোনার মধ্যে বসিয়ে দিতে পারি, জাস্ট দু একদিনের মধ্যেই দেখতে পারি যে আজে বাজে ফোনগুলো আসা বন্ধ হয়ে যায়। আমার পরিবারের লোক বা বাড়ির লোক বা মেসের বন্ধু বান্ধব সবাই বুঝে যায় যে একে এখন ডিস্টার্ব করাটা বোকাম হবে, ডিস্টার্ব করলে হয়তো মারটার খেয়ে যাওয়ার ভয় থাকে, তাই না? তো এনিওয়ে, এভাবে তোমরা জাস্ট ট্রাই করে দেখো, কিছুদিনের মধ্যে এই জিনিসটা চলে আসে। আর আরেকটা জিনিস যে একটু খেয়াল করে দেখেছো, অ্যাকচুয়ালি এই যে লকডাউনের গোল্ডেন অপরচুনিটিটা আমরা সবাই পাচ্ছি, এটার কদিন রয়েছে? 1 মাসের অনেক বেশি পেরিয়ে গেছে,
রাইট? আর কদিন থাকছে? আর 10 দিন ফর্মাল লকডাউন তোমরা পাবে, এবং তারপরে 20 দিনের মধ্যে সমস্ত ইনস্টিটিউট খুলে যাবে। আমি এই 20 দিনটা এই হিসাবে ধরেছি, কারণ আমি জানি যে আমাদের বেদান্ত পরিবারের বেশিরভাগই সাধারণত এডুকেশনাল ইনস্টিটিউটের সাথে যুক্ত আছে। গরমের ছুটির যে লিমিট, অর্থাৎ 10ই জুন, সেই সময়ের মধ্যেই সমস্ত স্কুল কলেজ খুলে যাবে, এটা এখনো অবধি গভর্নমেন্ট থেকে বলা হয়েছে, এবং আমরা আশাও করছি তাই খুলে যাবে। যাই হোক, এখন এই সময়টাকে তোমরা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারো, তাহলে দেখবে যে লাইফে একটা বিশাল কিছু অ্যাচিভ করতে পারলে। আদারওয়াইজ এই সময়টা জাস্ট একটা ব্ল্যাক পিরিয়ড হয়ে রয়ে যাবে। আশা করি তোমরা কেউই চাইবে না সেই জিনিসটা করতে, কারণ এরকম সময় আমি একদম মাস্টার ডিগ্রি থেকে বেরিয়ে যে সময়টা ছিল, অর্থাৎ সারাদিনই আমার বাড়িতে বসে থাকা কাজ ছিল, অর্থাৎ ফর্মাল কোনো কাজকর্ম ছিল না বা কাজকর্মের মধ্যে নিজেকে যুক্ত করতে পারিনি, সেই সময়টার মতো গোল্ডেন পিরিয়ড অলমোস্ট 5-7 বছর, 7-8 বছর পরে পাচ্ছি, রাইট? তো এই সময়টা তোমরা আবার যখন পেয়েছো, আমি আবার রিকোয়েস্ট করব, কাজে লাগাও। বাট মানে আলটিমেট কাজে লাগাতে না পারলে ভবিষ্যতে দেখবে একটা বিশাল বড় লোকসান হয়ে গেছে, তাই না? তো চেষ্টা করো অলমোস্ট যে 30 দিন আছে, সেই 30 দিনে 10 ঘন্টা করে পড়ার, 300 ঘন্টা পড়া পেপার 1 এবং টোটাল সাবজেক্ট পেপারের জন্য, অর্থাৎ ইউজিসি নেট পেপার 1 পাস করার জন্য যথেষ্ট। খুব ভালো প্রিপারেশন নেওয়ার জন্য যথেষ্ট, কারণ আমি একটা জিনিস ধরে নিচ্ছি যে তোমরা অলরেডি প্রিপারেশনের 0 স্টেজে কেউ নেই, সবাই অনেকটা এগিয়ে আছো, সবাই টেকনিক্যালি অনেক সাউন্ডেড, একটা প্ল্যান অনুযায়ী এগোচ্ছ। তাই বাকি যে 300 ঘন্টা তোমরা যদি খুব সুন্দরভাবে দিতে পারো, তাহলে পালিশটা, অর্থাৎ ফিনিশিংটা খুব সুন্দর হয়ে যায়, তাই না? চলো আজকের ক্লাসে এবার ফিরে যাওয়া যাক। আমরা এখন শুরু করব পলিউশনের বিভিন্ন রকম টাইপসগুলো দিয়ে। পলিউশন কি কনসেপ্টটা আমরা নিয়েছি, তো তার কিছু সোর্সগুলো আমরা জেনে নেবো। এখানে বেসিক্যালি দেখো, এখানে একটা কথা লেখা আছে, 4 মেন সোর্স অফ এয়ার পলিউশন। আপাতত এয়ার পলিউশন কথাটাকে বাদ দাও, তোমরা নর্মালি সোর্সগুলোকে তোমরা একটু দেখতে থাকো। ফার্স্ট ইজ মোবাইল সোর্স, স্টেশনারি সোর্স, এরিয়া সোর্স অ্যান্ড ন্যাচারাল সোর্স। বিষয়গুলো কিরকম? মোবাইল সোর্স অর্থাৎ যে জিনিসগুলো মুভিং এলিমেন্টগুলো যেরকম পলিউশন তৈরি করতে পারে, সেইগুলোকে আমরা বলবো মুভিং সোর্স বা মোবাইল সোর্স অফ পলিউশন, রাইট? সেম ওয়েতে আমরা বলতে পারি স্টেশনারি সোর্স কোন জিনিস। তোমরা এই জিনিসগুলো একটু পড়ে নাও, আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। যখনই যে জিনিসটা বুঝতে পারবে না, সঙ্গে সঙ্গে ভিডিওতে কমেন্ট করো, আমি সঙ্গে সঙ্গে ভিডিওতে বা তারপরের ভিডিওতে আমি অ্যান্সার দিয়ে দেবো। যেমন গত দিনের ক্লাসের পরে আমাকে কয়েকটা প্রশ্ন করেছে, আমি সেগুলো আজকের ভিডিওতে অ্যান্সার দেওয়ার অলরেডি ব্যবস্থা করে রেখেছি, রাইট? এখানে দেখো বিভিন্ন সোর্সগুলো কি কি রয়েছে, তাহলে এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর আমি আরেকটা কথা বলে রাখি, আজকের যে টোটাল ক্লাসটা দেখবে, টোটাল ক্লাসের মধ্যে আমি ইন্টারনেটে বিভিন্ন ওয়েব পেজ থেকে তোমাদের স্টাডি মেটেরিয়াল খুঁজে দিচ্ছি। এইখানে যে ওয়েবসাইটগুলো আমি দেখবো, সেই ওয়েবসাইটগুলো তোমরা নিজেরা গিয়ে দেখতে পারো, যে প্রত্যেকটা ওয়েবসাইটেই কিন্তু খুব ভালো ভালো স্টাডি মেটেরিয়াল তোমরা পাবে। যেমন এখানটা তোমরা দেখতে পাচ্ছ যে nps.gov থেকে আমরা দেখছি। আর এখানে আরেকটা কথা বলে রাখি, যে তোমরা নিজেরাও যখন কোনো ওয়েবসাইট দেখবে, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে স্টাডি মেটেরিয়াল দেখবে, চেষ্টা করবে একটু অথেন্টিক সাইটে যাওয়ার, অর্থাৎ সাইটগুলো যেন খুব পরিচিত হয় এবং খুব ভালো হয়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা দেশের গভর্নমেন্ট ওয়েবসাইটের রয়েছে, এখানে একটা গভর্নমেন্ট ওয়েবসাইটে নিশ্চয়ই খুব একটা খারাপ জিনিস আমরা পাবো না, সেইভাবে আমরা দেখতে পারি। ওকে, দেন আমরা চলে আসবো যে পয়েন্ট অ্যান্ড নন পয়েন্ট সোর্স। আমরা জানি যে এই টপিকটা থেকে অলরেডি প্রশ্ন এসে গেছে, পয়েন্ট অ্যান্ড নন পয়েন্ট সোর্স। এখন আমরা দেখবো যে পয়েন্ট অ্যান্ড নন পয়েন্ট সোর্সগুলো কি কি। পয়েন্ট সোর্স বলতে, যখন কোনো পলিউশনের সোর্সকে আমরা প্রপারলি আইডেন্টিফাই করতে পারবো, তখন তাকে আমরা বলতে পারি পয়েন্ট সোর্স অফ পলিউশন। কিরকম? পয়েন্ট সোর্স is easy to identify as the name suggests, it comes from a single place, অর্থাৎ পার্টিকুলার কোনো পয়েন্ট থেকে যদি পলিউশনটা সরাতে পারে, তখন আমরা তাকে পয়েন্ট সোর্স বলবো। আর নন পয়েন্ট সোর্স কাকে বলবো? যখন পলিউশনের উৎস বা পলিউশনের সোর্সের এই পার্টিকুলার পয়েন্ট বা প্রপার সোর্সটাকে খুঁজে পাওয়া যাবে না, আইডেন্টিফাই করা যাবে না পলিউশনটা ঠিক কোন জায়গা থেকে আসছে। এবার তোমরা আমাকে একটু বলো তো, যে পয়েন্ট সোর্স আর নন পয়েন্ট সোর্স, এই দুটোর মধ্যে কোনটা বেশি সমস্যা তৈরি করতে পারে?
একটা জিনিস ভেবে দেখো যে আমরা যদি প্রপারলি আইডেন্টিফাই করে নিতে পারি যে পলিউশনের সোর্সটা এক্স্যাক্ট কোন জায়গাটায়, তাহলে আমরা সেখানে খুব সহজেই মিটিগেশন বা অ্যারেস্ট করতে পারি সেই পলিউশনটাকে। আর যদি পলিউশনের সোর্সটাকে প্রপারলি আইডেন্টিফাই করতে না পারি, দেন ইট উইল বি ভেরি হার্মফুল অ্যান্ড ডিজাস্ট্রাটিক টু দ্য নেচার। এখানে আমরা পলিউশনের পয়েন্ট সোর্স এবং নন পয়েন্ট সোর্স সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। এই তথ্যগুলোকে তোমরা একটা কাজ করো, একটু স্ক্রিনশট নিয়ে রাখো, নিয়ে নিজে নিজে পড়বে। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে এখানে পয়েন্ট সোর্স পলিউশন এবং নন পয়েন্ট সোর্স পলিউশনের বেসিক ডিফারেন্সগুলো দেওয়া হয়েছে। এই কনসেপ্টটা খুব ক্লিয়ার, কারণ পার্টিকুলার এই পয়েন্ট সোর্স এবং নন পয়েন্ট সোর্স থেকে অতীতেও বেশ কিছু প্রশ্ন আমাদের এই পেপার 1-এর জন্য এসে গেছে। এটা বোঝা যাচ্ছে না, আমি এটা একটু হাই রেজলিউশন ডাউনলোড করে তোমাদের পরে দিয়ে দেবো। এখানেও দেখো বিভিন্ন ধরনের পলিউটেন্টের সোর্স এবং প্রবলেমগুলো দেখা রয়েছে। এটা মেনলি নন পয়েন্ট সোর্স পলিউশন, যেটা সব থেকে বেশি সমস্যার। একটা কথা মনে রাখবে যে নন পয়েন্ট সোর্স ইজ মোর ডেঞ্জারাস কম্পেয়ার টু দ্য পলিউটেন্স পয়েন্ট সোর্স অফ পলিউশন। এখানে কিছু বেসিক ইনফরমেশন আছে, ট্রাস্টেড ওয়েবসাইট দেখতেই পাচ্ছ। এখানে নন পয়েন্ট সোর্সগুলো দেওয়া আছে, খুব ভালো করে পড়বে এবং ভীষণ ইম্পর্টেন্ট নন পয়েন্ট সোর্স অফ পলিউশন। আমি একটু জুম করে দিচ্ছি, পসিবল হলে তোমরা একটা করে স্ক্রিনশট নিয়ে রাখো আলাদা করে, যার ফলে আর লিখতে হবে না এবং নিজেরা পড়তে পারবে। জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখো। রাইট, এবার চলে আসবো সরাসরি পলিউশনে। তোমরা এতক্ষণ তাহলে কি জানলে যে পলিউশনের কনসেপ্টটা আমরা স্লাইডে গিয়ে দেখেছিলাম, আর তারপরে দেখেছিলাম পলিউশন রিলেটেড কিছু টার্মিনোলজি, তারপরে দেখলাম যে পলিউশনের সোর্স, পয়েন্ট সোর্স, নন পয়েন্ট সোর্স এবং আরো কয়েকটা টাইপের সোর্স আমরা দেখলাম। এরপর আমরা সরাসরি পলিউশনের আরো একটু ডিপ কনসেপ্টে যাব। আচ্ছা, পলিউটেন্ট পলিউটেন্ট না প্রধানত দু রকমের হয়, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি। তোমরা কেউ বলতে পারবে যে এই প্রাইমারি এবং সেকেন্ডারিটা কি জিনিস, কি ধরনের পলিউশন? ওয়েল, আমি একটু ছোট করে বলে দিই। দেখো, পলিউটেন্ট অর্থাৎ দূষক পদার্থ, যে পদার্থগুলো পরিবেশে পলিউশন বা দূষণ সৃষ্টি করে, অর্থাৎ যে পদার্থগুলোর উপস্থিতি পরিবেশ দূষণের কারণ। ওকে, এখন এই পলিউশনের যে পলিউট্যান্টগুলো, দূষক পদার্থগুলো, এগুলো কিভাবে পরিবেশে আসতে পারে? দুভাবে আসতে পারে, ফার্স্ট প্রাইমারি অ্যান্ড দেন সেকেন্ডারি সোর্স অফ পলিউট্যান্ট। ওকে, আচ্ছা, এখানে প্রাইমারি এবং সেকেন্ডারি কিভাবে আমরা ডিফাইন করব? একটা জিনিস খেয়াল করে দেখো, যে সোর্সগুলো রয়েছে পলিউশনের সাধারণত, বা এই পলিউট্যান্টগুলো যে যে সোর্স থেকে আসে, সেই জিনিসগুলো দু রকম হয়, একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। ডাইরেক্টকে আমরা প্রাইমারি পলিউটেন্ট বলতে পারি। ডাইরেক্ট অর্থাৎ মনে করো কোনো একটা গাড়ি চলছে, যেমন এখানে ছবিতে দেখতে পাচ্ছ, কারখানা, আগ্নেয়গিরি, অর্থাৎ প্রাকৃতিক এবং কৃত্রিম দুটো উপায় থেকেই যখন সরাসরি কোনো দূষক পদার্থ নির্গত হচ্ছে, যেটা যে কোনো রকম দূষণের কারণ হয়ে দাঁড়াচ্ছে, অর্থাৎ সরাসরি কোনো দূষক পদার্থ যদি যে কোনো সোর্স থেকে বেরিয়ে আসে, তাহলে আমরা সেই ধরনের পলিউট্যান্টগুলোকে আমরা প্রাইমারি পলিউট্যান্ট বলবো। আবার এরকম অনেক পলিউট্যান্ট আছে যেটা বেশ কিছু প্রাইমারি পলিউট্যান্ট থেকে তৈরি হয়, অর্থাৎ সেই পলিউট্যান্টটা সরাসরি গাড়ি বা কারখানা বা আগ্নেয়গিরি বা দাবানল এরকম কোনো প্রাকৃতিক বা কৃত্রিম কারণ থেকে সরাসরি তৈরি হয় না, বরং কতগুলো প্রাইমারি পলিউট্যান্ট থেকে তারা নতুনভাবে তৈরি হয়, সেকেন্ডারি পলিউটেন্ট। তো এই ধরনের পলিউটেন্টগুলোকে আমরা নর্মালি সেকেন্ডারি পলিউটেন্ট বলতে পারি। কিরকম? তোমরা জেনে থাকবে যে অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড বৃষ্টি সাধারণত কিরকম হয়? দেখো এই ছবিটায় দেখো যে প্রাকৃতিক বিভিন্ন সোর্স থেকে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, এই ধরনের বিভিন্ন রকম পলিউটেন্ট গ্যাস প্রকৃতিতে অবস্থান করে। এবার যখন মেঘ থেকে বৃষ্টি হয়, বাতাসের মধ্যে দিয়ে সেই বৃষ্টিটা যখন ভূপৃষ্ঠে আসে, তখন সেই বৃষ্টির সাথে কার্বন ডাইঅক্সাইড মিলে গিয়ে কি তৈরি করে? কার্বলিক অ্যাসিড।
সালফার ডাইঅক্সাইড মিলে গিয়ে কি করে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অক্সাইড মিলে গিয়ে কি করে নাইট্রোজেন ডাইঅক্সাইড মিলে গিয়ে তৈরি হয় নাইট্রিক অ্যাসিড, রাইট। তো এই ধরনের এবার দেখো যে এই যে অ্যাসিডগুলো তৈরি হচ্ছে এটা কি সরাসরি কোনো সরাসরি মানুষ বা প্রকৃতির কোনো কার্যকলাপ থেকে তৈরি হচ্ছে, এটা তৈরি হচ্ছে এক্সিস্টিং কিছু পলিউটেন্টদের থেকে সেকেন্ডারি পলিউশনটা তৈরি হচ্ছে। তো এই ধরনের পলিউট্যান্টগুলোকে আমরা সেকেন্ডারি পলিউট্যান্ট বলতে পারি। অর্থাৎ এখানে সেকেন্ডারি পলিউট্যান্ট কোনগুলো হলো, অ্যাসিড বৃষ্টির মধ্যে যে অ্যাসিডগুলো থাকছে যেমন কার্বলিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এটসেট্রা, রাইট। এরকম আরো অনেক সেকেন্ডারি পলিউট্যান্ট আছে, তোমরা সেইগুলোকে একটুখানি দেখে নিও। ওয়েল, এবার চলে আসবো পলিউশনে। পলিউশন জিনিসটা কি আমরা এখন যেটা দেখছি সেটা একটু দেখে নাও তোমরা। উইকিপিডিয়া এই ওয়েবসাইটটাকে তোমরা বেশ কিছু ক্ষেত্রে ট্রাস্টেড বলে মানতে পারো, অন্তত এক্সাম লেভেলের বা বেসিক লেভেলের কিছু পড়াশোনার জন্য। বাট একটা রিমাইন্ডার দিয়ে রাখি, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আমি আমার রিসার্চের কাজে কখনো এই ওয়েবসাইটটাকে ট্রাস্ট করি না। আমি বলছি না যে এখানে ভুল দেয়া থাকে, বাট এখানে অ্যাকচুয়ালি যে কেউ এডিট করতে পারে এবং তুমি চাইলেও মানে উইকিপিডিয়ার এডিটর হতে পারো। তাই আমার মনে হয় যে যে জিনিসগুলো খুব ভালো করে ভেরিফাইড নয় সেগুলো এখানে সেই ধরনের নলেজে চলে আসার সম্ভাবনা থাকে। বাট এখানে তোমরা পড়াশোনার ক্ষেত্রে এই ওয়েবসাইটটাকে খুব ভালোভাবে ট্রাস্ট করতে পারো। এখানে পলিউশন বলতে কি জিনিস, আমরা বেসিক্যালি পলিউশন লিখেছিলাম ওই গুগলে, তারপরে যে উইকিপিডিয়া পেজটা আছে সেটাকেই ওপেন করে নিয়েছি, রাইট। তো তোমরাও একটু করে দেখতে পারো। Pollution is the introduction of contamination into the natural environment, natural environment that cause adverse change. এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে পলিউশন কখনো ভালো পরিবর্তন নিয়ে আসে না। অর্থাৎ কোনো একটা জিনিস যেটা পরিবেশে এলে একটা খারাপ বা অ্যাডভার্স এফেক্ট নিয়ে আসছে, সেই এফেক্টটাকেই আমরা পলিউট্যান্ট বলতে পারি। আবার এই পলিউট্যান্টটা যখন পরিবেশে আসছে এবং তার অ্যাডভার্স এফেক্টটা দেখানো শুরু করছে তখন সেটাকে আমরা পলিউশন বলতে পারি। Until or unless a pollutant is starting to show the adverse effect, it cannot be addressed as a pollution. Okay. এবার এখানে চলে আসি, আমরা ঠিক কি কি পড়বো একটু দেখে নিও। এখানে আমি তো সাজেস্ট করব প্রত্যেকটা লাইনে একবার করে একটু পড়ে নিও, কারণ এখানে প্রচুর ইনফরমেশন আছে যেটা তোমাদের এই পেপারের জন্য ভীষণ কাজে লাগবে। আরবান পলিউশন সব থেকে সমস্যাজনক একটি বিষয়। অর্থাৎ এভাবে আমরা দেখতে পারি যে পলিউশনের সব থেকে বেশি এফেক্ট কিন্তু আরবান এরিয়াতেই দেখা যায়, গ্রামে কিন্তু অতটা পলিউশনের এফেক্ট দেখা যায় না। বা আরো স্পেসিফাই করে বলতে গেলে তোমরা দেখবে যে গ্রামে সয়েল বা ওয়াটার পলিউশনের সমস্যাটা অনেক বেশি দেখা গেলেও এয়ার পলিউশনের সমস্যা কিন্তু গ্রামে খুব বেশি এখনো অবধি দেখা যায় না, রাইট। তো এখানে আরবান পলিউশন নিয়ে প্রচুর ডেটা দেওয়া আছে, একটু পড়ো, আশা করি অনেক কিছু জানতে পারবে। আমি আর সবকিছু পড়ে পড়ে যাচ্ছি না, গুরুত্বপূর্ণ জিনিসগুলো বলে আমি ক্লাসটাকে কন্টিনিউ করব। বেশ কিছু হিস্টোরিক্যাল পার্সপেক্ট দেওয়া আছে এখানে। এখানে একটা কথা বলে রাখি যে এখানে এই যে কথাটা বললাম আমি হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ দেওয়া আছে, তো হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ পরীক্ষায় সরাসরি আসে না, তার মানে কি পড়বে না এগুলো? যে বুদ্ধিমান হবে সে পড়বে, কারণ নলেজ কখনো বৃথা যায় না, কোথাও না কোথাও ঠিক কাজে লাগে। এটা আমার নিজের এক্সপিরিয়েন্স এবং তোমরা সকলেই জানো, এটা এই এক্সপিরিয়েন্সটা আশা করি সকলেরই কম বেশি হয়ে থাকবে এই মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে। এনিওয়ে খুব কুইকলি চলে আসবো এবং এরপরে যেটা আসবো সেটা সব থেকে গুরুত্বপূর্ণ, ফর্মস অফ পলিউশন, রাইট। পলিউশনের বিভিন্ন টাইপ, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের ক্লাসের মেজরিটি পোর্শন এটার মধ্যেই রয়েছে, রাইট। সো চলে আসি।
ফার্স্ট হচ্ছে এয়ার পলিউশন। এয়ার পলিউশন জিনিসটা কি সেটা তোমাদেরকে আর নতুন করে বলে দিতে হবে না, যে বাতাসের মধ্যে বিভিন্ন রকম পলিউটেন্টের উপস্থিতি এবং এমন একটা এবং আজকের ক্লাসের পর আশা করি সবাই বুঝতে পারছো যে আমি যদি বলি যে এয়ার পলিউশন মানে হচ্ছে বাতাসের মধ্যে বিভিন্ন রকম দূষক পদার্থের উপস্থিতি, তাহলে কি সেটাকে এয়ার পলিউশন বলা যাবে? কি মনে হয় তোমাদের? আশা করি তোমরা সেটাকে আর এয়ার পলিউশন বলবে না, কারণ তোমরা এতক্ষণ জেনে গেছো যে পলিউশন হতে গেলে কোনো একটা পলিউট্যান্টকে তার পারমিসেবল লিমিটেড বা স্ট্যান্ডার্ডের উপরে থাকতে হবে, অর্থাৎ সেটার অ্যাডভার্স এফেক্টটা যতক্ষণ না দেখানো শুরু হচ্ছে তখন সেটাকে আমরা পলিউশন বলে অ্যাড্রেস করতে পারবো না, রাইট? আচ্ছা, এখানে পলিউশনের মধ্যে, এই এয়ার পলিউশনের মধ্যে পলিউট্যান্ট পদার্থগুলো কি কি এখানে রয়েছে একটু পড়ে নেবে, পারলে খুব দ্রুত এখানে তোমরা স্ক্রিনশট একটা করে নিতে থাকো। এবার চলে আসবো আমরা ইলেকট্রোম্যাগনেটিক পলিউশনে। জিনিসটা কি এখানে দেখতে পারো, ইলেকট্রোম্যাগনেটিক পলিউশন হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এর ফলে সৃষ্ট বিভিন্ন রকম পলিউশন। এটা সরাসরি মানুষের হিউম্যান হেলথে এফেক্ট করে, অর্থাৎ আমাদের বেসিক নার্ভাস সিস্টেমে এবং ব্রেন সিস্টেমে প্রচুর এফেক্ট করে এই জিনিসটা। সোর্স কি কি, সোর্সগুলো আমাদেরকে দেখে নিতে হবে। এই সোর্সগুলো খুবই ইম্পর্টেন্ট, একটু দেখে নিও। এরপর চলে আসছে কোথায়, এরপর আমরা আসবো লাইট পলিউশনে। এটা কোনো একটা সিটি যেটার রাত্রিবেলার তোলা ছবি। এখন লাইট পলিউশনের বেসিক এফেক্টটা বলি, যে লাইট, অতিরিক্ত লাইট আমাদের অনেক রকম সমস্যা তৈরি করে। কিরকম? একদম বেসিক ভাবে বলি, তোমরা যারা এখন আজকে গ্রামে আছো তারা একটু রাত্রিবেলা খেয়াল করে দেখো যে রাত্রিবেলা আকাশে অনেক তারা দেখতে পাবে যদি আকাশ পরিষ্কার থাকে। কিন্তু তোমরাই যদি কখন শহরে এসে থাকো তাহলে সেই শহরে দেখবে যে শহরের আকাশে তোমরা এত তারা দেখতে পাবে না। কেন? এর বেসিক কারণটা হচ্ছে লাইট পলিউশন, অর্থাৎ গ্রাউন্ডের যে অতিরিক্ত আলো, সেই আলোটা যখন রিফ্লেক্ট করে চলে যাচ্ছে আকাশে, এবং আকাশে যখন অতিরিক্ত আলো তৈরি করে দিচ্ছে, তখন আমরা খুব স্বাভাবিকভাবেই তারাদের দেখতে পাবো না। এবং এর কি এফেক্ট, এর এফেক্ট জীবজগতের উপরেও বেশ কিছু পড়ে। কিরকম ভাবে পড়ে থাকে? সাধারণত একটা জিনিস খেয়াল করে থাকবে, আমরা মানুষ যারা আর্টিফিশিয়াল লাইফ লিড করি, আর্টিফিশিয়াল লাইফের মধ্যে থাকি, তারা এটা দিয়ে অতটা প্রভাবিত হই না। কিন্তু যেসব প্রাণীরা একদম ন্যাচারাল লাইফে থাকে, অর্থাৎ মানুষ ছাড়া অন্য সমস্ত প্রাণী যারা বেসিক্যালি আমাদের বায়োলজিক্যাল ক্লককে মেনে চলে, সেই বায়োলজিক্যাল ক্লককে যারা মেনে চলে, তারা কিন্তু এই লাইট পলিউশনের মাধ্যমে ভীষণভাবে এফেক্টেড হয়। কিরকম? পাখিদের নর্মাল লাইফ সাইকেল হচ্ছে এরকমই, যে তারা রাত্রিবেলা ঘুমাবে এবং খুব ভোরবেলা উঠে পড়বে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পাখিরা রাত্রের আলো দেখে কনফিউজড হয়ে যায় এবং তাদের সেটা লাইফ সাইকেলে বিভিন্ন রকম পরিবর্তন নিয়ে আসে, এবং এর ফলে তাদের ফার্টিলিটি কমে যাওয়ার একটা বড় এফেক্ট দেখা যায়। এরপরে চলে আসবো আমাদের জন্য ইম্পর্টেন্ট, দ্যাট ইজ নয়েজ পলিউশন। নয়েজ পলিউশন সোর্সগুলো আমাদেরকে জানতে হবে। রোডেজ নয়েজ, রাস্তা ট্রাফিকের নয়েজ হতে পারে, সেটা এয়ারক্রাফটের নয়েজ হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল নয়েজ হতে পারে, এবং আমাদের আরো অনেক রকমের নয়েজ হতে পারে। যেমন ওয়ান অফ ইজ সোনার, এর মধ্যে থেকে যে নয়েজটা ছাড়া হয় সেটা হিউম্যান হেলথের জন্য বেশ ক্ষতিকর। এবং এই নয়েজ পলিউশন আমাদের ঠিক কি কি ক্ষতি করে সেই জিনিসগুলোকে জানতে হবে। এবং নয়েজ পলিউশন থেকে এটা জানতে হবে যে পারমিসেবল লিমিট কত, অর্থাৎ প্রত্যেকটা পলিউশনের সোর্স জানতে হবে, তার এফেক্ট জানতে হবে, তার মিটিগেশনের প্রসিডিওরটা বুঝতে হবে, এবং তার পারমিসেবল লিমিট জানতে হবে। এই চারটে জিনিস যদি আমরা প্রত্যেকটা টাইপের পলিউশন থেকে একটু ভালো করে দেখে রাখি, তাহলে আশা করি পলিউশন রিলেটেড এফেক্টগুলো, বিষয়গুলো থেকে আমরা সঠিক উত্তর করতে পারবো। এবং পিপল অ্যান্ড এনভায়রনমেন্টের এই 5টা প্রশ্নের ম্যাক্সিমামই এই পলিউশন রিলেটেড হতে পারে। সেটা বেসিক এনভায়রনমেন্টাল নলেজ হতে পারে, অর্থাৎ নলেজ রিলেটেড পলিউশন হতে পারে, অ্যাক্ট অ্যান্ড প্রোটোকল রিলেটেড হতে পারে, অর্থাৎ পলিউশন রিলেটেড যে ধরনের অ্যাক্ট এবং প্রোটোকলগুলো হয়েছে তার মধ্যে থেকে হতে পারে, বা কোনো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড হতে পারে। এনিওয়ে, চলে আসি এরপরে প্লাস্টিক পলিউশন।
এই জাস্ট কিছুদিন আগে আমি কোথাও একটা পড়লাম যে প্রবাবলি 2050 সালের মধ্যে সমুদ্রে প্লাস্টিকের মাছের তুলনায় প্লাস্টিকের সংখ্যা বেশি হবে, রাইট? জাস্ট ছবিগুলো একটু দেখতে থাকো। প্লাস্টিক পলিউশন কোন সিচুয়েশন তৈরি করছে একবার দেখে নাও। এরপরে চলে আসবো কিছু ম্যাপে। ওয়েল, ম্যাপটাকে একটু ভালো করে দেখো। এখানে প্লাস্টিক পলিউশন কোথায় সব থেকে বেশি এবং কোথায় কত পরিমাণে রয়েছে সেই জিনিসটা দেখাচ্ছে। একটা জিনিস একটু ভালো করে দেখো যে এখানে এই হলুদ ডটটা দেখাচ্ছে ফিশিং ইন্টেন্সিটি, অর্থাৎ কোথায় ফিশিং ইন্টেন্সিটি বা মাছ ধরার প্রবাবিলিটি কত বেশি। এবং তার সাথে সাথে যে প্লাস্টিকের পরিমাণ সেখানে কোথায় কতটা বেশি সেই জিনিসটা দেখাচ্ছে। ওয়েল, আবার চলে আসবো পলিউশনে, অর্থাৎ এরপরে আমরা দেখবো প্রত্যেকটা পলিউশনের মধ্যে ডিটেলে আমরা ঢুকবো আস্তে আস্তে। তো আপাতত একটু কুইক ওভারভিউতে থাকি। দেন চলে আসছে সয়েল কন্টামিনেশন। সয়েল কন্টামিনেশন জিনিসটা কি? এই ছবিটা দেখো ভালো করে। যে কোনো জায়গায় যদি পলিউটেন্ট মেটেরিয়াল ক্রমাগত ডাম্প করা হয় এবং সেটা ডাইরেক্ট সয়েলের সংস্পর্শে এসে থাকে, তাহলে তোমরা দেখতে পাবে সেখানে সয়েল পলিউশন তৈরি হতে পারে। এই জিনিসটাকে বলা হয় সয়েল কন্টামিনেশন। ওকে, এই সয়েল কন্টামিনেশন কতগুলো রাস্তা থেকে হতে পারে, অনেক রকম ভাবে হতে পারে। যেমন ন্যাচারাল নর্মাল গার্বেজ থেকে হতে পারে। এছাড়াও মনে করো কোনো একটা জায়গায় যেমন জাস্ট কয়েক বছর আগেই অন্ধ্রপ্রদেশে একটা গ্রামে এরকম ঘটেছিল যে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট মেটেরিয়াল অর্থাৎ পারমাণবিক বর্জ্য পদার্থ একটি জায়গায় স্তূপাকৃত করে রাখা হয়েছিল। তার ফলে সেখান থেকে বৃষ্টির ফলে লিচিং প্রক্রিয়া সেই বৃষ্টির জলের মাধ্যমে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল সরাসরি সেখানকার গ্রাউন্ড ওয়াটারে গিয়ে মিশে গিয়েছিল এবং সেই এলাকার মানুষদের মধ্যে তার ভয়ানক পরিণাম দেখা গেছিল। এবং কেন্দ্রীয় সরকার সেটাকে যদিও স্বীকার করেনি, এটা একটা গ্লোবাল লেভেলের প্রবলেম তৈরি হয়েছিল, এটা নিয়ে গ্লোবাল লেভেলে মিডিয়া আলোচনা করেছিল। কিন্তু মজার ব্যাপারটা হলো এরকম যে ইন্ডিয়ান গভর্নমেন্ট সেটাকে সরাসরি স্বীকার করেনি, কিন্তু সেখানে দারুণ দারুণ পুনর্বাসন প্যাকেজ দিয়েছিল। বুঝতে পারছো তাহলে বিষয়টা কিরকম? তো এটা থেকে অনেক রকম ভয়াবহ ঘটনা ঘটতে পারে। তো আমাদের এই বিষয়গুলো সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে এবং এখান থেকে আমাদেরকে ঠিক কি কি জানতে হবে আবার বলছি যে এর সোর্সগুলো জানতে হবে, মিটিগেশনের প্রসিডিওর জানতে হবে, পার্টিকুলার পলিউটেন্টগুলো কি কি জানতে হবে এবং তার পারমিসেবল লিমিট বা তার স্ট্যান্ডার্ডটা কতটা সেটা আমাদেরকে জানতে হবে, রাইট? এবার চলে আসবো রেডিও অ্যাক্টিভ কন্টামিনেশন। দেন থার্মাল পলিউশন। থার্মাল পলিউশন হচ্ছে এরকম একটা ইস্যু যেখানে টেম্পারেচার চেঞ্জটা খুব বড় এফেক্ট করে যায়। টেম্পারেচার চেঞ্জ কিরকম কারণে হতে পারে, যেমন এখানে দেখাচ্ছে যে একটা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বা একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে গরম জল যদি সরাসরি কোনো ওয়াটার বডির মধ্যে ছাড়া হয়, সেটা একটা টেম্পারেচার ডাইলিউশন তৈরি করে, চেঞ্জ তৈরি করে। Well, then visual pollution. Visual pollution, which can refer to the presence of overhead power lines, motorways, billboards, fluid landform and multiple fluid. আচ্ছা, এটা নিয়ে আমরা ডিটেল আলোচনা করব, এর সোর্সগুলোকে আমরা ভালো করে দেখব।
বেসিক্যালি দেখো, ভিজুয়াল পলিউশন বলতে আমাদের দৃশ্য দূষণের কথা বলা হচ্ছে, অর্থাৎ জিনিসগুলো দেখতে খারাপ লাগছে। এর অ্যাডভার্স এফেক্ট কি কি হতে পারে তোমরা একটু কমেন্টে লিখে জানাও। অ্যান্ড দেন ফাইনালি ওয়াটার পলিউশন। এয়ার পলিউশনের পরে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ওয়াটার পলিউশন। ওয়াটার পলিউশনের ভেরিয়াস সোর্স, এর পারমিসেবল লিমিট, কি কি পলিউট্যান্ট রয়েছে আসতে পারে, কিভাবে হতে পারে, সে সমস্ত কিছু আমাদের জানতে হবে। আসবো আমরা পরের পেজেই দেখবো। এছাড়াও এই পেজের মধ্যে আরো যে জিনিসগুলো রয়েছে আমাদেরকে একটু দেখে নিতে হবে। সোর্স অ্যান্ড কজেস, বিভিন্ন পলিউশনের সোর্স এবং কজগুলো আমাদেরকে একটু জানতে হবে। বিভিন্ন পলিউশনের মধ্যে বিভিন্ন ধরনের পলিউশনের সোর্সগুলো এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু ভালো করে পড়বে, দেখবে অনেক কিছু পাবে। যেমন দেখো, মোটর ভেহিকেল এমিশন আর ওয়ান অফ দ্য লিডিং কজেস অফ এয়ার পলিউশন। এর মধ্যে কোন কোন দেশগুলো সব থেকে বেশি লিডিং পজিশনে রয়েছে এই এয়ার পলিউশনের মধ্যে? চায়না, ইউএস, রাশিয়া, ইন্ডিয়া, মেক্সিকো। এখানে অর্ডারটাও মেনটেন করে দেওয়া হয়েছে, তোমরা এই জিনিসটাকে খাতায় লিখে রাখতে পারো। অ্যান্ড সেকেন্ড চলে আসো, দেখো এখানে সেই ইন্ডাস্ট্রিগুলোর কথা বলা হচ্ছে, যে ইন্ডাস্ট্রিগুলো থেকে বেসিক পলিউশন মেটেরিয়ালগুলো আসে। এগ্রিকালচার রিলেটেড যে পলিউশনগুলো আছে সেগুলো কোথা থেকে আসে এখানে দেওয়া রয়েছে। পলিউশনের পরিমাণটা দেখো এখানে, about 400 million metric tons of hazardous waste are generated each year, right? Okay. এই তথ্যটা একটু ভালো করে দেখে নাও। এভাবে আমি জাস্ট একটা উদাহরণ দেখালাম, এখানে তোমরা যদি পড়তে থাকো দেখবে প্রচুর ডেটা পাবে, প্রচুর জিনিসপত্র পাবে এবং প্রত্যেকটা জিনিসই তোমাদের কাজের হবে। তাই প্রত্যেকটা জিনিসকে আমি এখানে যদি হাইলাইট করতে থাকি এবং ডিটেল ডিসকাস করতে থাকি, আলটিমেট ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে এবং সেটা কোনো কাজের কথা হবে না। আমি তোমাদেরকে এক্সাক্ট রাস্তাগুলো দেখিয়ে দিচ্ছি, জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি যে কোথা থেকে কতটা পড়তে হবে। তোমরা কুইকলি আশা করি বুঝতে পারবে সেটা এবং নিজেরা পড়াশোনা করবে। যদি কখনো কোনো জিনিস বুঝতে না পারো, আমি আবার বলছি, সঙ্গে সঙ্গে কমেন্টে বা আমাকে হোয়াটসঅ্যাপে, গ্রুপে অথবা পার্সোনাল চেষ্টা করবে গ্রুপে দেওয়ার, গ্রুপে লিখে পাঠাবে। আমি জাস্ট একটা যেটা আমি করি সেটা হচ্ছে আমি একটা নোট করে রাখি এবং পরবর্তী ভিডিওতে সেটাকে ঢুকিয়ে দিই। ওকে, যেমন আজকেও করবো, তোমরা দেখতে পাবে। ওয়েল, এরপরে সেটা হচ্ছে এফেক্ট কি কি। পলিউশনের এফেক্টগুলো আমাদেরকে পড়তে হবে। প্রত্যেকটা টাইপের পলিউশনের আমরা আলাদা আলাদা করে এফেক্ট পড়বো, এখানে আমি ডাউনলোড করে অলরেডি রেখেছি। কিন্তু ওভারঅল পলিউটেন্টের এফেক্ট, আমাদের অ্যাডভার্স এফেক্টের কনসেপ্টগুলো এখানে জেনে নিতে হবে। এই কনসেপ্টটাকে একটু ভালো করে দেখে নিও। ওয়েল, আমি একটা অন্য পেজে চলে এসেছি, সরি। এখানে তোমাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি যে অল ওভার ওয়ার্ল্ডে এখন অলমোস্ট, এটা সম্ভবত 2015 এবং 2018 দুটোর কম্পাইল ডেটা, অলমোস্ট 51 to 54% পপুলেশন অল ওভার ওয়ার্ল্ড শুধুমাত্র শহরে বাস করে। তাই একটা জিনিস খেয়াল করো, যে পলিউশনের এফেক্ট যখন শহরে সব থেকে বেশি করে পড়ছে, তখন শহর সম্পর্কিত প্রশ্নগুলোই একটু বেশি করে আসবে, খুব স্বাভাবিক। আবার একই সাথে এগ্রিকালচারাল ফিল্ডে বা গ্রাউন্ড ওয়াটারে যে ধরনের পলিউশনের অ্যাডভার্স ইফেক্ট দেখা যাচ্ছে, সেই জায়গাগুলোকেও খুব ভালো করে পড়বে, সেগুলো থেকেও আমাদের প্রশ্ন আসতে পারে। অর্থাৎ প্রশ্ন আসার তিনটে এরিয়া আমি পলিউশনের মধ্যে মেনশন করার চেষ্টা করছি। এক হচ্ছে আরবান এরিয়াতে পলিউশন, যেটা মানুষের বেঁচে থাকার মানকে, অর্থাৎ হিউম্যান হেলথকে, হিউম্যান সিচুয়েশনকে কতটা, যেটা সরাসরিভাবে এফেক্ট করছে। সেকেন্ড ইজ এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটিকে যেটা এফেক্ট করছে। অ্যান্ড থার্ড ইজ ওভারঅল
গ্রাউন্ড ওয়াটারকে এফেক্ট করছে, এবং অবশ্যই এর সাথে ক্লাইমেটিক চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিং এটাও থাকবে। ঠিক আছে, তার অর্থাৎ ওভারঅল এই চারটে ব্রড এরিয়াকে তোমরা যদি টার্গেট করে পড়াশোনা করো, দেখবে তার মধ্যে থেকে প্রশ্নগুলো আসছে। ঠিক আছে, ওয়েল, এখানে বেশ কিছু এনভায়রনমেন্টাল ইস্যু রয়েছে। ফার্স্ট ইজ বায়োম্যাগনিফিকেশন। বায়োম্যাগনিফিকেশন একটা কনসেপ্ট। বিষয়টা কিরকম, মনে করো যে কোনো একটা পুকুরে, কোনো একটা জলাশয় বেশ কিছু পলিউটেন্ট মেটেরিয়াল, যেটা পরিবেশের জন্য এবং মানুষের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর, সেটা রয়ে গেছে। ওয়েট, সেটা এরপরে কি হবে, প্রত্যেকটা ছোট ছোট মাছ খাবে, সেই ছোট ছোট মাছের দেহে সেই পলিউটেন্টের পরিমাণটা বাড়তে থাকবে, কিন্তু তার ডেন্সিটি কি হবে, খুব স্বাভাবিকভাবে এখানে দেখতে পাচ্ছ এই লেভেলে কম ডেন্সিটি হবে। তারপরে সেটাকে যখন আরো বড় মাছ খাবে, তখন তার ফলে আসলে কি হচ্ছে দেখো, একটা বড় মাছ অনেকগুলো ছোট মাছকে খাচ্ছে, খেয়ে আবার হজম করে ফেলছে, কিন্তু যে পলিউটেন্ট অর্থাৎ দূষক পদার্থগুলো সেগুলো মানুষের শরীরে থেকে যাচ্ছে বা যে কোনো প্রাণীর শরীরে থেকে যাচ্ছে। সেই পলিউটেন্ট পদার্থগুলো কিন্তু মানুষের শরীরের বা প্রাণীর শরীরের কোষ থেকে বেরিয়ে যেতে পারছে না। এই কারণে কি হচ্ছে যে একটা বড় মাছ যখন যতদিন ধরে অনেকগুলো ছোট মাছকে খেয়ে যাচ্ছে, সেই প্রত্যেকটা ছোট মাছের শরীরে যে পরিমাণ পলিউটেন্ট ছিল সেটা এই একটা বড় মাছের শরীরে গিয়ে জমা হচ্ছে, রাইট? তারপরে সেটাকে যখন আরো বড় মাছ খাচ্ছে, তার শরীরে পলিউট্যান্টের কনসেন্ট্রেশনটা বাড়ছে, অর্থাৎ এখানে পলিউট্যান্টের ম্যাগনিফিকেশন হচ্ছে, রাইট? তো এই ধরনের বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশনকে এক কথা বায়োম্যাগনিফিকেশন বলা হয়। এরপরে যখন আমরা খুব বড় মাছ খাচ্ছি, বেশ সুস্বাদু একটা মাছ খাচ্ছি, তার ফলে দেখো আমাদের শরীরে কিন্তু এই পলিউটেন্টের কন্টামিনেশনটা অনেক বেশি পরিমাণে হচ্ছে, এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রেই ডেঞ্জার জোনকে পেরিয়ে যাচ্ছে, রাইট? তো এই জন্যই দেখবে যে শাকসবজি খেয়ে থাকা, শাকসবজি খাওয়া বা ছোট মাছ খাওয়া, এই যে ডাক্তাররা অনেকেই এটা সাজেস্ট করে, তার একটা বড় কারণ কিন্তু এই ধরনের বায়োম্যাগনিফিকেশন। এবং বায়োম্যাগনিফিকেশনের ফলে আমাদের শরীরে বিভিন্ন রকম অ্যাডভার্স এফেক্ট দেখা যায়, যেগুলোর মধ্যে হচ্ছে প্রোটিনের গোলমাল, খুব দ্রুত বড় হয়ে যাওয়ার লক্ষণগুলো প্রকট হওয়া, স্কিনের ডিজিজ, বুড়ো হয়ে যাওয়ার যে স্কিন এজিং যে এফেক্টটা দেখা যায়, সেই ধরনের প্রবলেম কিন্তু বেসিক্যালি বায়োম্যাগনিফিকেশন থেকে হয়ে থাকে। এবং বায়োম্যাগনিফিকেশন থেকে শুধুমাত্র এইগুলো না, সব থেকে ভয়ানক রোগগুলো, মানে বর্তমান সভ্যতার সব থেকে যে ভয়ানক রোগগুলো অর্থাৎ ক্যান্সারের মতো ভয়ানক রোগগুলো কিন্তু এখান থেকেই শুরু হয়, রাইট? ওকে, চলে আসি এরপরে। এখানে প্রচুর তথ্য দেওয়া আছে, প্রয়োজন অনুযায়ী তথ্যগুলোকে পড়ো, আশা করি তোমাদের কাজে লাগবে। বুঝতে না পারলে সঙ্গে সঙ্গে সেই জায়গাটা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাও, আমি সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে বুঝিয়ে দেবো। কিন্তু এখানে প্রত্যেকটা জিনিস পড়ে পড়ে যাওয়া আমার পক্ষে এখন সম্ভব নয়। অলরেডি দেখতে পাচ্ছ 47 মিনিটস হয়ে গেছে। আই হ্যাভ টু কমপ্লিট দিস ক্লাস উইদিন 1 hour or 1 and 10 hour। ওয়েল, এরপরে আসছে পলিউশন কন্ট্রোল, ভেরি ইম্পর্টেন্ট। পলিউশন কন্ট্রোলের মধ্যে আমাদেরকে কি কি জিনিসগুলো দেখতে হবে, পলিউশন কন্ট্রোলের বিভিন্ন রকম উপায়গুলো কি। এখানে পলিউশন কন্ট্রোলের উপায়গুলোকে তোমরা যখন পড়বে, তখন ওভারঅল আলোচনা না করে আমরা করব প্রত্যেকটা টপিক ওয়াইজ, অর্থাৎ প্রত্যেকটা পলিউশন ওয়াইজ আমরা যদি আলোচনা করতে পারি। এখানে আমাদেরকে বেসিক কয়েকটা জিনিস প্র্যাকটিস করে রাখতে হবে, অর্থাৎ বেসিক প্র্যাকটিসগুলো আমাদের কি কি হতে পারে। এখানে আর একটা কনসেপ্ট আছে 4R: রিকভারি, রিসাইকেল, রিউজ, রিডিউস। ওয়েল, এখানে আর একটা কনসেপ্ট ঢোকানো হয় রিফিউজ। রিফিউজটাকে দিয়ে এটাকে 5R বলা হয় অনেক সময়, তোমরা সেটাকে একটুখানি দেখে নিও। পলিউশন কন্ট্রোলের 5R, এই জিনিসটাকে একটুখানি দেখে নিও তোমরা। ওয়েল, এরপর আমরা চলে আসবো পলিউট্যান্ট। পলিউট্যান্ট জিনিসটা কি তোমরা আগেই জেনেছো, আমি আলোচনা করিয়েছি। এখানে আমাদেরকে যে জিনিসগুলো জানতে হবে, জোন অফ ইনফ্লুয়েন্স, রেগুলেশনস, সমস্ত রেগুলেশনস আমাদের জানার বা মুখস্থ করার দরকার নেই। মোটামুটি ইন্টারন্যাশনাল রেগুলেশনসটা আমরা যদি জানি তাহলেই আমাদের কাজ হবে। different types of pollutants in nature,
এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানতে হবে এবং আমরা আস্তে আস্তে বিভিন্ন পেজে সেগুলো দেখতে থাকবো। নোটেবল পলিউটেন্ট, ফাউন্ড পলিউটেন্ট, লাইট পলিউটেন্ট, আসলে একটা জিনিস দেখো, এই নোটেবল পলিউটেন্ট, ফাউন্ড পলিউটেন্ট আর লাইট পলিউটেন্ট, এগুলো হচ্ছে পলিউটেন্টের কন্টামিনেশনের বিভিন্ন লেভেল, রাইট? কোন পলিউটেন্ট পদার্থটা সব থেকে ক্ষতিকর, কতটা মাত্রায় সেটা ক্ষতিকর, সেটা শুধুমাত্র পাওয়া গেছে কিনা বা শুধুমাত্র আইডেন্টিফাই হয়েছে কিনা, বা সেটার এফেক্ট কতটা অ্যাডভার্স হতে পারে, সেই অ্যাডভার্স এফেক্টের লেভেল কতটা, সেই জিনিসগুলোর উপর ভিত্তি করেই এই তিনটে ভাগে ভাগ করা হয়েছে। তোমরা একটুখানি পড়লেই জিনিসগুলোকে খুব ভালো করে বুঝতে পারবে। জোন অফ ইনফ্লুয়েন্স ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক। এবার চলে আসবো মোস্ট ইম্পর্টেন্ট টপিক, হুইচ ইজ এয়ার পলিউশন। Sorry, something is going wrong here. Well, এয়ার পলিউশন জিনিসটা কি তোমরা জানো, তার সোর্সগুলো অলরেডি জেনে নিয়েছো। Source of air pollution includes this. Well, এবার এই সোর্সগুলো সম্পর্কে আমরা একটু ডিটেলে দেখব। পলিউটেন্ট, দেখো প্রত্যেকটা সোর্স সম্পর্কে ডিটেল লেখা আছে, তোমরা এগুলো পড়বে। Something is going wrong. Well, I'm trying to solve a... দেখো এখানে আমাদেরকে যে জিনিসগুলো ভালো করে পড়তে হবে, বুঝতে হবে, সেগুলো একটু দেখে নাও। কার্বন ডাইঅক্সাইড অ্যাজ এ পলিউটেন্ট, বাট কার্বন ডাইঅক্সাইড ঠিক কি কি এফেক্ট করে বা এর কি কি রোল রয়েছে এনভায়রনমেন্টাল পলিউশনে, সেই রোলগুলোকে আমাদের একটু জেনে নিতে হবে। ফার্স্ট ইজ রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমে কিন্তু অনেক সমস্যা তৈরি করে, রাইট? আচ্ছা, এরপরে কি করছে? এরপরে সালফার ডাইঅক্সাইড। সোর্স দেখো, প্রাইমারি সোর্স, সেকেন্ডারি সোর্স সালফার ডাইঅক্সাইডের রয়েছে। এটা মূলত কি কাজ করে? অ্যাসিড ড্রেন তৈরি করে। What is the problem? ওয়েল, দেন আমরা চলে আসবো নাইট্রোজেন অক্সাইড। নাইট্রোজেনের অনেকগুলো অক্সাইডস আছে, এটাকে এক কথায় বলা হয় নক্স। ওকে, আচ্ছা, নাইট্রোজেনের বিভিন্ন রকম অক্সাইড আছে, NO2, NO3, নর্মাল NO, এরকম অনেকগুলো অক্সাইড আছে। প্রত্যেকটা অক্সাইড বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করতে পারে। সব থেকে অ্যাডভার্স এফেক্ট তৈরি করে কি দেখো, they can be seen as brown haze dome over or plumb downward cities, অর্থাৎ বিভিন্ন সিটিজ শহরের উপরে যেখানে অনেক বড় বড় শিল্প রয়েছে, সেখানে এই ধরনের নাইট্রোজেনের বিভিন্ন রকম অক্সাইডগুলো বাতাসে বিভিন্ন ধরনের হেজি মেঘ তৈরি করে, রাইট? একটা তোমাদের একটু উদাহরণ দিই।
এশিয়ান ব্রাউন ক্লাউড বলে একটা বিশেষ ধরনের ক্লাউড দেখা যায়, যেটা মোটামুটি দেখো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এবং চায়নার বিভিন্ন জায়গায় দেখা যায়। এই ক্লাউডটা বেসিক্যালি পলিউশনের এফেক্টে তৈরি হয়, রাইট? এটা পলিউশন রিলেটেড একটা এফেক্ট। এখানে দেখতে পারো অল ওভার ওয়ার্ল্ড দেখা যাচ্ছে, সৌদি আরব থেকে চায়না, ইউনাইটেড এমিরেটস থেকে ইউনাইটেড এমিরেটস, সমস্ত জায়গাতেই এটা পাওয়া যায়। রাইট, ওকে, চলে আসবো নেক্সট। দেন হচ্ছে কার্বন মনোঅক্সাইড। আচ্ছা, এখানে এছাড়াও যে জিনিসগুলো আমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই নাইট্রোজেনের বিভিন্ন রকম অক্সাইডগুলো আমাদের শরীরে কি কি এফেক্ট তৈরি করছে। কার্বন মনোঅক্সাইড। কার্বন মনোঅক্সাইড নিয়ে একটা সহজ কথা বলে রাখি। কার্বন মনোঅক্সাইডটা একটা খুবই ক্ষতিকর এবং বিষাক্ত গ্যাস, কালারলেস, অর্ডারলেস, টক্সিক গ্যাস। আচ্ছা, এটা কিভাবে ক্ষতি করে? এটা সাধারণত আমাদের ফুসফুস কি করে, ফুসফুস রক্ত থেকে কার্বন ডাই অক্সাইডটাকে বার করে নিয়ে সেখানে অক্সিজেনটাকে ইনসার্ট করে দেয়, অক্সিজেনটাকে ভরে দেয়, রাইট? এখানে কার্বন ডাই অক্সাইড যদি আমাদের ফুসফুসে গিয়ে পৌঁছায়, তাহলে রক্ত থেকে যখন কার্বন ডাই অক্সাইড বেরিয়ে আসবে এবং তারপরে যখন অক্সিজেন আবার রক্তের মধ্যে এন্টার করবে, সেখানে অক্সিজেনকে এন্টার করতে না দিয়ে তার থেকে দ্রুততায়, তার থেকে তাড়াতাড়ি নিজে এন্টার হয়ে যায়, অর্থাৎ কার্বন মনোঅক্সাইড নিজে এন্টার হয়ে যায়, রাইট? তো তার ফলে দেখা যায় যে, তার ফলে জেনারেলি যেটা হয়, আমাদের শরীরে অক্সিজেনের অভাব দেখা দেয় এবং মাথা ঘোরা, গা বমি, এরকম বিভিন্ন রকম সমস্যা দেখা যায় এবং এর ফলে মানুষ মারাও যেতে পারে। এছাড়াও আরও প্রচুর পলিউট্যান্ট মেটেরিয়াল আছে, একটু দেখো। ক্লোরোফ্লোরোকার্বন, আমরা সকলেই এই জিনিসটার খারাপ এফেক্ট সম্পর্কে জানি। অ্যামোনিয়া, রেডিও অ্যাক্টিভ পলিউটেন্ট। আচ্ছা, এবার আমরা দেখবো এখানে বেশ কিছু সেকেন্ডারি পলিউটেন্টের কথা বলা হয়েছে, রাইট? সেকেন্ডারি পলিউটেন্টগুলোকে একটু দেখবো। গ্রাউন্ড লেভেল ওজোন। অ্যাকচুয়ালি একটা জিনিস দেখো, ওজোন গ্যাস আমাদের কি উপকার করে আমরা সবাই জানি, রাইট? ওজোন গ্যাস আমাদের পৃথিবীকে সূর্যের ক্ষতিকারক ইউভি রে থেকে বাঁচায়। এবার একটা জিনিস দেখা যায় এখানে, যে এই ওজোন গ্যাস যদি গ্রাউন্ড লেভেলে চলে আসে, তাহলে কিন্তু মানুষের অনেক সমস্যা তৈরি করতে পারে। কিরকম? সেটা হাঁপানি বা শ্বাসকষ্ট, চোখ জ্বালা, এরকম বেশ কিছু সমস্যা তৈরি করতে পারে। আচ্ছা, পাইরক্সাইটাইল নাইট্রেট, সিমিলার from NOx. আচ্ছা, এখানে পলিউশনের কিছু অ্যানথ্রোপোজেনিক বা ম্যানমেড সোর্স রয়েছে। এই জায়গাগুলো থেকে প্রচুর প্রশ্ন এসে গেছে অলরেডি, তো এটা খুবই ইম্পর্টেন্ট, একটু দেখবে তোমরা ভালো করে। অ্যানথ্রোপোজেনিক সোর্স অফ পলিউশন। ওয়েল, অ্যানথ্রোপোজেনিক সোর্সগুলো কি কি রয়েছে এখানে? স্টেশনারি সোর্স, স্মোক স্ট্যাক্স, ফসিল ফুয়েল রিলেটেড, পাওয়ার স্টেশন রিলেটেড প্রচুর সোর্স রয়েছে। এরপরে চলে আসবো মোবাইল সোর্স, অর্থাৎ মুভিং সোর্স যেগুলো, মোটর ভেহিকেলস, দিস আর অলসো অ্যানথ্রোপোজেনিক সোর্স অফ পলিউশন। এবার হচ্ছে কন্ট্রোল বার্ন। আমরা অনেক সময় দেখি যে পরিবেশে জঙ্গলে নিয়ন্ত্রিতভাবে আগুন লাগানো হয় যাতে জঙ্গলের নিচের এলাকাটা পরিষ্কার হয়। এটা ছবিটা মোটামুটি একটা সরলবর্গীয় অরণ্যে দেখতে পাচ্ছ। এছাড়াও তোমরা খেয়াল করে থাকবে যে বাঁকুড়া পুরুলিয়ার পাহাড়ে এই সময়তে, অর্থাৎ এই সিজনে মহুল ফুল কোড়ানোর জন্য অনেক জায়গায় পাহাড়ে আগুন লাগানো হয়ে থাকে।
তো এই কন্ট্রোল বার্নগুলো বেশ কিছু সমস্যা হয়। এবং আরও একটা বড় জিনিস যেটা আমরা গত বছর খুব ভালো করে দেখেছিলাম, সেটা হচ্ছে ধানের যে গোড়াগুলো, ধান গাছের গোড়াগুলো যেটা হরিয়ে আনতে হয়, ধান গাছের গোড়াগুলো পড়ে থাকে, সেই জিনিসগুলোকে পোড়ানো হয়, রাইট? তো সেটাও একটা সমস্যা হয়। আচ্ছা, এক্স্যাক্ট ওই ধান গাছের গোড়াগুলো পোড়ানোটাকে কি বলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তোমাদের মনে পড়ছে কি? মনে পড়লে একটুখানি কমেন্ট করো তো দেখি। এছাড়াও তোমরা এখানে একটুখানি এই জিনিসগুলোকে ভালো করে পড়ো, কারণ এখানে প্রচুর ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে। অ্যান্ড দেন ইনডোর এয়ার কোয়ালিটি। এয়ার কোয়ালিটিগুলোর মধ্যে ইনডোর এয়ার কোয়ালিটি ভীষণ ইম্পর্টেন্ট। এখানে একটা কথা বলে রাখবো, আমাকে একজন তোমাদেরই বলেছিলে যে ইনডোর এয়ার পলিউশন আর হাইড্রোমেট্রিওলজিক্যাল হ্যাজার্ড, এই দুটো নিয়ে একটু আলোচনা করতে। ইনডোর এয়ার পলিউশন সম্পর্কে একটু প্রথমে বলে রাখি। ইনডোর এয়ার পলিউশন ইজ বেসিক্যালি কজড বাই বার্নিং সলিড ফুয়েল সোর্সেস, ফায়ারউড, ক্রপ ওয়েস্ট, এইসব। অর্থাৎ আমরা বাড়িতে যে জিনিসগুলো বার্ন করি, যার ফলে পলিউশন তৈরি হয়ে থাকে, দ্যাট ইজ ইনডোর এয়ার পলিউশন, রাইট? এবার দেখো, পলিউশনের ওভারঅল হেলথ এফেক্ট কি কি হয়। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস দেখতে হবে তোমাদেরকে, কার্ডিওভাস্কুলার ডিজিজ অর্থাৎ হার্ট রিলেটেড ইস্যু, লাং ডিজিজ ফুসফুসের সমস্যা। ফুসফুসের সমস্যার মধ্যে অনেক রকম সমস্যাগুলো হয়। অ্যান্ড দেন পলিউশন ফাইনালি সব থেকে বড় সমস্যা তৈরি করে, ক্যান্সার, বেসিক্যালি লাং ক্যান্সার। বাচ্চাদের কি কি সমস্যা তৈরি করে, একদম ইনফ্যান্ট বেবিদের কি সমস্যা তৈরি করে, এগুলো দেখতে হবে। তবে এখানে সব কিছু ডিটেলে পড়তে হবে না, এখানে এক্সপোজার টু PM 2.5 এটাকে গুরুত্বপূর্ণভাবে পড়লেই হবে। এটা আমি নিয়ে একটু পরে আলোচনা করছি। ওয়েল, এখানে এই পার্টিকুলার ম্যাটার, এই জিনিসটা সম্পর্কে চলে আসে প্রচুর প্রশ্ন। তো এখানে পার্টিকুলার ম্যাটার বলতে ঠিক কি, কোন জিনিসটাকে বোঝানো হয়? ওয়েল, পার্টিকুলার ম্যাটার অর্থাৎ পার্টিকুলার ম্যাটার ইজ আ সাম অফ অল সলিড অ্যান্ড লিকুইড পার্টিকেল সাসপেন্ডেড ইন এয়ার। অর্থাৎ বাতাসে ভাসমান সমস্ত কঠিন এবং তরল পার্টিকেল পার্টিকেল পার্টিকেলের সমন্বয়, এই সমস্ত কিছুকে একসাথে আমরা পার্টিকুলার ম্যাটার বলতে পারি। অর্থাৎ বাতাসে যে গ্যাস ছাড়া অন্য যে কোনো পদার্থ, সেটা লিকুইড হতে পারে, সলিড পার্টিকেল হতে পারে, যেটা সাসপেন্ডেড অবস্থায় রয়েছে, সেটাকে আমরা এক কথায় পলিউটেন্ট বলতে পারি। এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যে আবার দেখো, যেমন যে ওয়েবসাইট বা যে জায়গা থেকে তোমরা পড়াশোনা করবে, সেটাকে সবসময় ট্রাস্টেড জায়গা নেবে। গ্রিন ফ্যাক্ট এনভায়রনমেন্টের ইনফরমেশনের জন্য একটা খুবই হাইলি ভ্যালুয়েবল ওয়েবসাইট, আমরা সবাই জানি। তো এখান থেকে তোমরা যদি যে কোনো মেটেরিয়াল তোমরা পড়তে পারো, এটা সবসময় কাজের হবে বলেই আমার মনে হয়। এছাড়াও তোমাদেরকে দুটো জিনিস দেখিয়ে রাখি। ফার্স্ট ইজ, এখানে এই লিঙ্কটাতে যাবে, এই লিঙ্কে কি কি দেয়া রয়েছে এবং সেই জিনিসগুলো একটু ভালো করে পড়বে, দেখবে কত ডিটেল জিনিসগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গাতেই। যখন আমি ক্লিক করছি মোর অপশানে, দেখো আরো কত ডিটেল ইনফরমেশন আমি পাচ্ছি প্রত্যেকটা টপিক সম্পর্কে। এখানে শুধু এটুকু তোমাদেরকে বলে রাখি যে
বাতাসে ভাসমান এই যে বিভিন্ন ধরনের পার্টিকুলার ম্যাটার PM2.5, PM10 অ্যান্ড PM5, অর্থাৎ এই তিনটে ধরনের পার্টিকুলার ম্যাটার নিয়ে বেশি গবেষণা করা হয়। এই জিনিসগুলো কেন ইম্পর্টেন্ট শুধু এটুকু বলে আর একটা ওয়েবসাইটকে দেখিয়ে আজকে ক্লাসটা শেষ করবো, কারণ ক্লাসটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। পরের ক্লাসে বাকি বিভিন্ন ধরনের পলিউশন নিয়ে আমরা আরো ডিটেল একটা আলোচনা করব। আশা করি সেই ক্লাসটা একটু বড় হবে এবং তোমাদেরকে অনেক ডিটেল ইনফরমেশন আমি দিতে পারবো। ওয়েল, একটা জিনিস ভালো করে বুঝে নাও যে এই PM2.5, PM5 এবং PM10 এটা কি কাজ করে? বাতাসে ভাসমান এই ধরনের এই বিভিন্ন সাইজের ধূলিকণাগুলো এটা যদি আমাদের শরীরের মধ্যে সরাসরি যেতে পারে বা ফুসফুসের মধ্যে যেতে পারে, তাহলে এই জিনিসগুলো সরাসরি আমাদের লাংকে এফেক্ট করবে। তোমরা অ্যাসবেস্টোসিস বা সিলিকোসিস বলে দুটো রোগের নাম শুনেছো, সিরোসিস নয় কিন্তু, সিলিকোসিস এবং অ্যাসবেস্টোসিস। এই দুটো রোগ কিরকম? যারা সাধারণত অ্যাসবেস্টসের কারখানায় বা বালির খাদানে কাজ করে বা কয়লা খাদানে কাজ করে তাদের মধ্যে, তাদের শ্রমিকদের মধ্যে এই সমস্যাটা দেখা যায় এবং এটা ভয়ঙ্কর একটা সমস্যা। কিরকম? যে আমাদের ফুসফুসে কয়লার গুঁড়ো বা বালি, সিলিকা অর্থাৎ বালির গুঁড়ো বা অ্যাসবেস্টাসের গুঁড়ো আমাদের ফুসফুসের মধ্যে গিয়ে একটা আচ্ছাদন তৈরি করে, যার ফলে ফুসফুসের যে বেলুনের মতো যে জিনিসগুলো যেগুলো থেকে রক্তকে শোধন করা হয় অর্থাৎ কার্বন ডাই অক্সাইডকে বার করে নেওয়া হয়, সেগুলো ঠিকঠাকভাবে কাজ করতে পারে না এবং সব থেকে বড় সমস্যা হয় যেটা তাদের প্রসারণে বাধা দেয়। অর্থাৎ কাইন্ড অফ আজকের এই করোনা ভাইরাস যে এফেক্ট প্রবলেমটা তৈরি করে, অলমোস্ট সেই প্রবলেমটাই দীর্ঘদিন ধরে তৈরি হয় এবং তারা শ্বাসকষ্টের সমস্যায় ভোগে। এবং সব থেকে বড় সমস্যা হচ্ছে এই সিলিকোসিস বা অ্যাসবেস্টোসিস এই ধরনের রোগের কোনো পার্মানেন্ট কিওর নেই। তাই এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। পার্টিকুলার ম্যাটারের সম্পর্কে আলোচনাটা খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে এখন এই পলিউশন রিলেটেড ইস্যুতে। ওয়েল, এখানে একটা জিনিস মনে রাখবে যে PM2.5, PM5 এবং PM10 তিনটে আলাদা আলাদাভাবে এফেক্ট করে। এর মধ্যে PM2.5 হিউম্যান হেলথের জন্য খুবই ভয়ঙ্কর, কারণ হচ্ছে আমাদের নাসারন্ধ্রের মধ্যে অর্থাৎ নাকের মধ্যে যে রোম রয়েছে সেগুলো একরকমের ছাঁকনির কাজ করে, এটা আমরা ছোটবেলা থেকেই জানি। কিন্তু এই PM2.5 তার মধ্যে দিয়েও আটকায় না এবং সেটা সরাসরি আমাদের ফুসফুসে চলে যেতে পারে। তাই যদি আমাদের বায়ুমণ্ডলে পলিউশনের জন্য PM2.5 এর পরিমাণ বেশি হয়ে যায় এবং সেই PM2.5টা যদি খুব বেশি পরিমাণ অ্যাডভার্স পলিউটেন্ট দিয়ে তৈরি হয়, তাহলে সেটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি হার্মফুল হবে, রাইট? তো আমি আশা করবো এই greenfacts.org এখান থেকে তোমরা জিনিসগুলো একটু পড়বে এবং আর একটা ওয়েবসাইট আমি আজকে বলছি সেটা থেকে যা দেওয়া আছে সমস্তটাই পড়ো, আশা করি সেখানে তোমাদের খুবই কাজে দেবে। সেই ওয়েবসাইটটা হচ্ছে AQI.in, এয়ার কোয়ালিটি ইন্ডিয়া সরি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স.in, অর্থাৎ ইন্ডিয়ার ওয়েবসাইট, রাইট? এটা কেন ইম্পর্টেন্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ভালো করে দেখতে থাকো। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা যেখানে যাবে, দ্যাট ইজ রিসোর্সেস দেন FAQ অর্থাৎ ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, রিসোর্সেস দেন FAQ, এই অপশানে তোমরা গেলে দেখতে পাবে প্রচুর প্রশ্ন দেওয়া রয়েছে এবং তার যথাযথভাবে উত্তর দেওয়া রয়েছে। মনে করো PM2.5 সম্পর্কে, PM2.5 ক্যাটাগরি, এই ক্যাটাগরির মধ্যে আমরা কি পাবো? হোয়াট ইজ PM2.5? মিক্সচার অফ সলিড পার্টিকেলস, ম্যাটার অ্যান্ড লিকুইড, ড্রপলেটস ফাউন্ড ইন দ্য এয়ার, একদম পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। হোয়াট আর দ্য এক্সাম্পল অফ PM2.5? এক্সাম্পল অফ PM2.5: ডাস্ট, ডার্ট, স্মোক, অ্যাশ, এই সমস্ত কিছু, রাইট? তো এর এফেক্টটা কি কি এই সমস্ত কিছু দেখো এর মধ্যে দেওয়া রয়েছে এবং খুব ছোট ছোট করে সুন্দরভাবে দেওয়া রয়েছে। এখন বাড়িতে বসে আছো, হোয়াটসঅ্যাপে ফেসবুকে টাইম নষ্ট না করে এই ওয়েবসাইটটাতে একটু করে পড়তে থাকো, দেখবে প্রচুর মেটেরিয়াল অনলাইন, অন্তত পলিউশনের রিলেটেড প্রচুর মেটেরিয়াল রয়েছে। আমাদেরকে শুধু যেটা করতে হবে সেটা হচ্ছে সঠিক জায়গা থেকে সঠিক জিনিসটাকে পড়তে হবে। তুমি যদি ইন্টারনেটে শুধুমাত্র পলিউশন লিখে সার্চ করে দেখবে প্রচুর মেটেরিয়াল পাবে, তার ম্যাক্সিমাম ভুলে ভরা থাকে এবং অ্যাকচুয়ালি তার সোর্সগুলো ঠিকঠাক থাকে না, রাইট? তো আমি যখন তোমাদেরকে একদম প্রপার সোর্স দিয়ে দিচ্ছি, আশা করি তোমরা এখান থেকে পড়বে। এখান থেকে দেখো অনেক জিনিসপত্র জানার আছে। নয়েজ রিলেটেড বিভিন্ন ধরনের ডেটা, কোথায় 45 ডেসিবেল হবে, কোথায় 60 ডেসিবেল হবে, সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া রয়েছে। ওয়েল, দেন কার্বন মনোঅক্সাইড সম্পর্কে প্রচুর প্রশ্ন আছে এবং এর থেকে ঠিক কি কি এর এফেক্টগুলো ঠিক কি কি ডিটেল দেওয়া আছে। এখান থেকে তোমরা সরাসরি পড়াশোনা করতে পারো। ওজোন গ্যাস কি?
এখানে এই লিমিটটাকে অবশ্যই মনে রাখতে হবে, অর্থাৎ এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে, অর্থাৎ মানুষের বাতাসে যে অ্যাটমসফিয়ারের স্তরগুলো রয়েছে তার মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা ওজোন গ্যাস থাকে আমরা জানি, কিন্তু সেই ওজোন গ্যাস যদি আমাদের মানুষের স্তরে অর্থাৎ ট্রোপোস্ফিয়ারে বা বায়ুমণ্ডলের নিচের স্তরে চলে আসে তখন সেটাকে বলা হয় ট্রোপোস্ফিয়ারিক ওজোন, যেটা খুবই মানুষের জন্য খুবই ক্ষতিকর। সেই মানুষের জন্য ক্ষতিকর সেটার লিমিটটা কতটা, সেই লিমিটটা ওখানে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পারো। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সম্পর্কে বেশ কিছু প্রশ্ন এসে থাকে, সেখান থেকে অনেক ডিটেল রয়েছে, দেখতে পারো। অ্যান্ড দেন ফাইনালি এখানে পলিউশন রিলেটেড অনেক কিছু রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এটা অবশ্যই জেনে রাখবে। তো আশা করবো এই যে কটা ওয়েবসাইট দেখালাম সেই ওয়েবসাইটগুলোকে আজকে তোমরা ভালো করে পড়বে, এবং এর পরের ক্লাসে প্রত্যেকটা বিভিন্ন টাইপের পলিউট্যান্টগুলো, অর্থাৎ যেমন লাইট পলিউশন, নয়েজ পলিউশন, প্লাস্টিক পলিউশন, এগুলো নিয়ে আমরা ডিটেল আলোচনা করব, রাইট। এখানে একটা প্রশ্নের একটু উত্তর দিয়ে দিই। হাইড্রোমেট্রিওলজিক্যাল হ্যাজার্ড, প্রশ্নটা আমাকে করেছিল তোমাদেরই কেউ করেছিল আমাকে। তো হাইড্রোমেট্রিওলজিক্যাল হ্যাজার্ড হচ্ছে সেই ধরনের হ্যাজার্ড, হাইড্রোমেট্রিক্যাল হ্যাজার্ড ইনক্লুডস ট্রপিক্যাল সাইক্লোন, অলসো নোন অ্যাজ টাইফুনস অ্যান্ড হ্যারিকেনস, বিভিন্ন দেশে বিভিন্ন নাম এটা, থান্ডারস্টর্ম, হেলস্টর্ম, এই জিনিসগুলো। অর্থাৎ এভাবে বলতে পারো যে হাইড্রোমেট্রিওলজিক্যাল ফেনোমেনা হচ্ছে হাইড্রো অর্থাৎ জলমণ্ডল এবং মেট্রিওলজি অর্থাৎ আবহাওয়া, এই দুটোর মিক্সিংয়ে বা এই দুটো একসাথে হয়ে যে ধরনের ফেনোমেনাগুলো তৈরি হয় পরিবেশে সেগুলোকে হাইড্রোমেট্রিওলজিক্যাল হ্যাজার্ড বলতে পারো। অর্থাৎ যেখানে একই সাথে বাড়িমণ্ডল এবং অ্যাটমসফিয়ার অর্থাৎ জলবায়ু, এই দুটো একসাথে মিলেমিশে যে এফেক্টটা তৈরি করছে সেই এফেক্টটাকে আমরা হাইড্রোমেট্রিওলজিক্যাল এফেক্ট বলতে পারি। আর এটা যখন হ্যাজার্ডিয়াস হয় তখন সেটাকে হাইড্রোমেট্রিওলজিক্যাল হ্যাজার্ড বলতে পারি। এখানে তোমাদের কি মনে আছে যে হ্যাজার্ড এবং ডিজাস্টার এই দুটোর মধ্যে পার্থক্য কি? এটা আমার আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন। তোমরা প্রত্যেকে নিজের মতো করে গ্রুপে বা এই ভিডিওর কমেন্টে এটাকে লেখো যে হোয়াট ইজ হ্যাজার্ড, হোয়াট ইজ ডিজাস্টার। মনে করো একটা ঝড় যদি আসে সেটাকে আমরা হাইড্রোমেট্রিওলজিক্যাল হ্যাজার্ড বলবো না হাইড্রোমেট্রিওলজিক্যাল ডিজাস্টার বলবো, এই কনসেপ্টটা সবার আগে ক্লিয়ার হওয়া দরকার, রাইট। তো এই উত্তরটা তোমরা এখানে দিয়ে দাও। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি, হাইড্রোমেট্রিওলজিক্যাল হ্যাজার্ডের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস হতে পারে। খরা অবশ্যই একটা হাইড্রোমেট্রিওলজিক্যাল হ্যাজার্ড, কারণ সেখানে জলবায়ু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং তার সাথে বায়ুমণ্ডল জড়িত, রাইট। এছাড়াও আমরা বলতে পারি যে এল নিনো সম্পর্কে তোমরা সকলেই জানো যে এই যে বেসিক দুটো জায়গা দেখছো, কখনো দেখা যায় এখানে ঠান্ডা জলের স্রোত, এখানে গরম, আবার কখনো এর উল্টোটা দেখা যায়, ঠিক আছে। এই দুটো কন্ডিশনকে এল নিনো এবং লা নিনা বলা হয়। তো এটা বিভিন্ন রকম ভাবে পরিবেশকে এফেক্ট করে, এটা তোমাদের জন্য অতটা জরুরি নয়। ওয়েল, তোমরা শুধু এই জিনিসটাকে দেখো, এইটাকে মনে রাখো যে নর্মাল ইয়ার যখন থাকে অর্থাৎ যখন এল নিনো হয় না তখন অস্ট্রেলিয়ার কাছাকাছি জায়গায় গরম থাকে, রাইট। অস্ট্রেলিয়ার কাছাকাছি জায়গায় গরম থাকলে অস্ট্রেলিয়ার এই পাশের এইখানেই রয়েছে ভারত মহাসাগরও গরম থাকে, যার ফলে আমাদের এখানে মনসুনটা ঠিকঠাক ভাবে হয়। এবং যখন দেখা যায় এল নিনো, এখানে অস্ট্রেলিয়ার কাছে এল নিনো যে বছরগুলো হয় সেখানে এই অস্ট্রেলিয়ার কাছে গরম সমুদ্র স্রোতটা না থেকে সেটা এই পেরুর উপকূলে চলে যায়, পেরু চিলি এই উপকূলে চলে যায়। এবং এখানে যে প্রচুর শিল্প, পাখির মল থেকে গুয়ানো শিল্প এবং মাছ ধরার মানে মৎস্য সংগ্রহ শিল্প, সেই সমস্ত শিল্প ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবং এই এরিয়ায় যখন শীতল স্রোত চলে আসে তখন কিন্তু আমাদের মনসুন অনেকটা ডিলে হয়। এবং একটা কথা তোমাদের শুধু বলে রাখি যে এই এল নিনোর এই এফেক্টগুলো কিন্তু এখনো 100% ভাবে প্রমাণিত নয়, এগুলো শুধুমাত্র লক্ষণ দেখা গেছে এবং কো অবজারভেন্স দেখা গেছে। অর্থাৎ এখানে যখনই এল নিনো তৈরি হচ্ছে তখন ইন্ডিয়ান মনসুন ডিলে করছে, ইন্ডিয়ান মনসুনের আনসার্টেনিটিটা অনেক বেড়ে যাচ্ছে। তো এরকম অবজারভেশনগুলোকে আমি জাস্ট বললাম, এক্সাক্ট গবেষণা তো এখনো চলছে। ওয়েল, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করব। এর পরের ভিডিওতে যেখান থেকে শুরু করব
লাইট পলিউশন থেকে বিভিন্ন ধরনের পলিউশনগুলো নিয়ে আলোচনা করব, এবং তার আগে আমি চেষ্টা করব একটা পরীক্ষা নেওয়ার, যে আজকে যে যে জিনিসগুলো তোমাদের স্টাডি মেটেরিয়ালগুলো দেখালাম এবং এই যে দুটো ওয়েবসাইট, এই দুটো ওয়েবসাইট থেকে কিন্তু খুব ভালো করে পড়ো। এছাড়া উইকিপিডিয়া এই পেজটা অন্তত পড়ো, পলিউশনের বেসিক পেজটা, রাইট? অন্তত শুধুমাত্র পলিউশনের বেসিক পেজটা পড়ো, এবং এয়ার পলিউশনের পেজটা, অর্থাৎ এয়ার পলিউশন অবধি তোমরা পড়ে রাখবে। পরের দিন আমরা বাকি পলিউশনগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমি চেষ্টা করব পলিউশন, এয়ার পলিউশন এবং এই দুটো পেজে যা ডেটা আছে সেখান থেকে একটুখানি পরীক্ষা নেওয়ার, বিশেষ করে এই ওয়েবসাইটটা, অর্থাৎ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অফ ইন্ডিয়া, এই ওয়েবসাইটটা থেকে, রাইট? তো সবাইকে আরেকটা শেষ করার আগে একটা কথা বলি, এই যে ছোট্ট আইকনটা দেখছো, এটা নিয়ে এখন চিন্তা ভাবনা করে কিছু করার নেই, কারণ যা হবে দেখা যাবে, রাইট? কি হবে না হবে সেটা নিয়ে তোমরা যদি এখনই ঘরে বসে ভাবনা চিন্তা করতে থাকো, আলটিমেট দেখবে যে আরো 1 মাস পরে যখন লকডাউন খুলে বাইরে বেরোবে, সবাই অনেকটা এগিয়ে গেছে এবং তুমি শুধু এই কটা দিন চিন্তা করে করে নিজের ওজনটা খানিকটা কমিয়ে নিয়েছো। ওয়েল, যারা এই সময় ওজন কমাতে চাও তারা অবশ্যই বেশি করে চিন্তা করো। আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।